আসসালামু আলাইকুম। সালফিউর ব্রাঞ্চের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের হচ্ছে যে তোমার পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করবো আর কি। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে যে বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। এখন আমাদের হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশের হচ্ছে যে ফরমেশনটা যে হয়েছে, বাংলাদেশের ফরমেশনের যে কোনো দিক, অর্থনৈতিক বলো, সাংস্কৃতিক বলো এবং নগরায়ন সবকিছু কিন্তু নদী নদী কেন্দ্রিক আর কি। ঠিক আছে? এবং এই নদীর সাথে সাথে যে প্রাকৃতিক সম্পদের যে অবদানটা, সেটা সম্পর্কে আসলে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। এখন দেখো, এই চ্যাপ্টারে একদম প্রথম দিকে কিছু তথ্য দেওয়া আছে, সেগুলো আমরা একটু দেখি। দেখো, যে বাংলাদেশের ভূখণ্ডে ৭০০টি নদ নদী রয়েছে। ঠিক আছে? প্রায় ৭০০টি নদ নদী রয়েছে। এগুলোর আয়তন ২২,১৫৫ কিলোমিটার। বাংলাদেশের প্রধান নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, পশুর, কর্ণফুলী ও ব্রহ্মপুত্র। এসব নদীর বেশিরভাগেরই উৎপত্তি স্থল হিমালয়, তিব্বত, আসামের বরাক এবং লুসাই পাহাড়। এগুলো হচ্ছে তোমাদের চ্যাপ্টার একদম বেসিক কিছু কথাবার্তা, যেগুলো আসলে ইম্পর্টেন্ট আছে এমসিকিউ এর জন্য, বা এই চ্যাপ্টারের একটা ধারণা পাওয়ার জন্য এই তথ্যগুলো অনেকটাই ইম্পর্টেন্ট। এখন আসো, আমরা হচ্ছে যে কিছু কনফিউশন দূর করতে চাচ্ছি যে নদ নদী, আমরা সবাই নদ নদী বলে থাকি আসলে, কিন্তু নদ নদীর আসলে এক্সাক্ট মিনিং কি বা এদের মধ্যে পার্থক্যটা কি এটা একটু জানি। দেখো, নদী হচ্ছে আহ যে সকল নামের পর অ, আ, ই, আচ্ছা এখানে অ হবে না, এখানে হবে স্বর আ। ঠিক আছে? আ, ই, উ প্রত্যয় যুক্ত থাকে, যেমন মেঘনা, যমুনা, পদ্মা, তিস্তা। অর্থাৎ যাদের নামের আগে প্রত্যয় যুক্ত থাকবে, কোন অ, অ, আ, ই আর, ঠিক আছে, এখানে দেখো মেঘনা, মেঘনার পরে স্বর আ, অর্থাৎ এই প্রত্যয় যুক্ত আছে। এই জন্য এই সকল এরা হচ্ছে নদী, বুঝতে পেরেছো? এরপরে দেখো যে নদ, যে সকলের নামের পর অ, ই, অ, সরি এখানেও সরা হবে আর কি, আ, ই, উ প্রত্যয় যুক্ত থাকে না, তাদেরকে আমরা আসলে নদ বলে থাকি। যেমন কপোতাক্ষ নদ এবং ব্রহ্মপুত্র নদ। এখানে একটা কথা হচ্ছে যে তোমার হচ্ছে যে বাংলা ব্যাকরণে এরকম দেওয়াই আছে যে নদ হচ্ছে কি পুরুষবাচক শব্দ এবং নদী হচ্ছে স্ত্রীবাচক শব্দ আর কি। তো সেক্ষেত্রে আর কি এই প্রত্যয়ের কথাটাও চলে এসেছে আর কি। এখন দেখো, প্রধান নদী থেকে যে নদী সৃষ্টি হয়েছে তাদের আমরা শাখা নদী বলি। এখন প্রধান নদী কোনগুলো? প্রধান নদী হচ্ছে যে পদ্মা, মেঘনা, যমুনা। এই সকল নদী থেকে তো আমাদের অনেক শাখা নদী তৈরি হয়েছে, যেমন অ্যাজ ইফ মেঘনা নদী থেকে ধলেশ্বর নদী, এই তারপর হচ্ছে যে বিভিন্ন নদী তৈরি হয়েছে যে প্রধান নদীগুলো থেকে, এগুলোকে আমরা শাখা নদী বলে থাকি। এবং পাহাড় থেকে তৈরি হওয়া ছোট নদীগুলোকে উপনদী বলা হয়। পাহাড় থেকে তৈরি হওয়া, আমরা তো জানি যে আমাদের নদীগুলো ম্যাক্সিমামই পাহাড় থেকে তৈরি হয়েছে, বাট এগুলো যেগুলো বড় নদী সেগুলো কিন্তু কি নদী হিসেবেই ধরা হয়। বাট যে নদীগুলো একটু ছোট বাট পাহাড় থেকে তৈরি হয়েছে তাদেরকে আমরা বলবো উপনদী। বাংলাদেশের দীর্ঘ ও বৃহৎ নদী হচ্ছে মেঘনা নদী এবং সবচেয়ে প্রশস্ত নদী হচ্ছে যমুনা নদী। বাংলাদেশের দীর্ঘ বলতে কি বোঝাচ্ছে? দীর্ঘ বলতে বোঝাচ্ছে যে নদীটা সবচেয়ে বেশি পথ অতিক্রম করেছে। ঠিক আছে? যে নদীটা সবচেয়ে বেশি পথ অতিক্রম করেছে তাদের আমরা বলতেছি সর্ববৃহৎ। ঠিক আছে? এবং দীর্ঘ নদী সেটা হচ্ছে যে মেঘনা নদী। এবং সবচেয়ে প্রশস্ত নদী হচ্ছে যে যমুনা নদী। এই মোটামুটি এই আলোচনাগুলো ছিল একদম বেসিক আলোচনা, যেগুলো আসলে তোমাদের চ্যাপ্টার রিডিং করতে অনেক বেশি হেল্প করবে। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখন দেখো, এই চ্যাপ্টারের একটা বড় অংশ হচ্ছে যে কোন এখন দেখো হচ্ছে নদীগুলো আসলে আমাদের মানচিত্রের কোন অঞ্চল থেকে বা কোন জায়গা থেকে আমাদের দেশে প্রবেশ করেছে, এটা আসলে জিওগ্রাফিক্যালি জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদিও বইয়ে একটা মানচিত্র, এই মানচিত্রটাই দিয়ে দিয়েছে এবং সুন্দরভাবে আসলে বলা আছে। তো আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। আর এখন দেখো, যে আমাদের হচ্ছে যে প্রধান নদী কোনগুলো, সেটা হচ্ছে যে পদ্মা, মেঘনা এবং যমুনা। এখন যদি পদ্মার কথাই বলি, সর্বপ্রথম যে মধ্য হিমবাহের মধ্য হিমবাহের মধ্য হিমবাহের হচ্ছে যে মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ, এটা হচ্ছে যে এই দিকে অবস্থিত, বুঝতে পেরেছো? এই দিকে অবস্থিত।
এই যে মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে আসলে আমাদের রাজশাহী যে অঞ্চলটা আছে আমরা তো জানি আমাদের মানচিত্রের এই পোর্শনটা হচ্ছে রাজশাহী অঞ্চল, ঠিক আছে? এই রাজশাহী অঞ্চল থেকে আসলে পাকলা ও মহানন্দা, ঠিক আছে, মহানন্দা নদী হয়ে এই পদ্মা নদীটা আসলে প্রবেশ করছে। বুঝতে পারছো? এই যে পদ্মা নদীটা প্রবেশ করেছে এইভাবে আসলে, ঠিক আছে? আর পদ্মা নদীটা প্রবেশ করে হচ্ছে যে গোয়ামন্দ, ঠিক আছে, গোয়ামন্দ হয়ে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র হয়ে আসলে যমুনা। এখন যদি যমুনা আমাকে জানতে হয় যে যমুনা নদী আসলে কোন দিকে, তাহলে আসলে যমুনা নদীটা কোন জায়গা থেকে আসলে উৎপত্তি হয়েছে সেটা আগে একটু জেনে নিই। দেখো তিব্বতের মানস সরোবর, তিব্বতের মানস সরোবরটা কোন দিকে, এই যে এই অঞ্চলে, অর্থাৎ বাংলাদেশের একদম উপরের দিকে তিব্বতের মানব সরোবর অবস্থিত। সেখান থেকে হচ্ছে যে আমার ব্রহ্মপুত্র নদীটা আসাম হয়ে কুড়িগ্রাম দিয়ে ঢুকেছে, বুঝতে পারছো? আসাম হয়ে কুড়িগ্রাম দিয়ে ঢুকেছে, আসাম হয়ে কুড়িগ্রাম দিয়ে এদিকে ঢুকেছে। আচ্ছা আমি যদি একটু পয়েন্টার ইউজ করি, যেমন ধরো এটা পেন ইউজ করি, তাহলে মনে হয় বেটার হয়। উম দেখো যে এই যে ব্রহ্মপুত্র নদটা কোথা থেকে, এই যে তিব্বতের মানস সরোবরের এইখান দিয়ে আসাম, আসাম হয়ে আমার কুড়িগ্রাম দিয়ে এদিকে প্রবেশ করেছে। আসলে এই ব্রহ্মপুত্রের গতিপথটা ছিল আসলে এদিকে, বুঝতে পারছো? এই যে এদিকে পুরাতন ব্রহ্মপুত্র যেদিকে ছিল এইদিকে আসলে গতিপথটা ছিল। বাট কি হয়েছে, আমার হচ্ছে 1787 এর ভূমিকম্পের কারণে এই এই যে ব্রহ্মপুত্রের যে গতিপথটা আছে না এটা পরিবর্তিত হয়ে যমুনা নদীতে পরিণত হয়ে যায়। বুঝতে পেরেছো? যমুনা নদীতে পরিবর্তিত হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ আমার ব্রহ্মপুত্র নদীটা হচ্ছে যে আমার তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে বা বাংলাদেশে প্রবেশ করেছে, এবং 1787 সালে যে ভূমিকম্পের কারণেই কিন্তু আসলে কি যমুনা নদীর উৎপত্তি হয়েছে। অ্যাজ সিম্পল অ্যাজ ইট। তারপর হচ্ছে যে আসামের বরাক নদী, আসামের বরাক নদী কোন দিকে, আসামের বরাক নদী হচ্ছে বাংলাদেশের এই দিকে, অর্থাৎ এই দিকে অবস্থিত। সেই দিক দিয়ে আসলে সুরমা ও কুশিয়ারা দুইটা নদী বাংলাদেশে প্রবেশ করছে। সুরমা ও কুশিয়ারা নামে দুইটা নদী কি করছে বাংলাদেশে প্রবেশ করছে। এইখান থেকে আসলে দেখতে পাচ্ছ নাকি এই বুঝতে পারতেছি না, এই যে এখান থেকে আসলে দুইটা নদী প্রবেশ করছে, দুইটা নদীর নাম হচ্ছে সুরমা ও কুশিয়ারা। এই সুরমা ও কুশিয়ারা নদীটা কি হয়েছে একসাথে হচ্ছে যে কালসি নদীতে মিলিত হয়েছে, কালসি নদীতে কি হয়েছে মিলিত হয়েছে, এইভাবে যে এই যে এখানে গিয়ে এই দেখো কালসি নদীতে কি হয়েছে মিলিত হয়েছে, ঠিক আছে? কালসি নদীতে মিলিত হয়ে যাওয়ার পর তারা হচ্ছে যে তোমার কি হয়েছে মেঘনা নদীতে, ডিরেক্ট মেঘনা নদীতে গিয়ে পড়ছে। যেমন এই কালসি নদীটা কি হয়েছে মেঘনা নদীতে গিয়ে পড়ছে, ঠিক আছে? এখন এদিকে দেখো আমার কথা হচ্ছে যে আমার হচ্ছে যে আমি কোথায় ছিলাম, পদ্মা। এই যে পদ্মা নদীটা আসলে গোয়ামন্দ হয়ে ব্রহ্মপুত্র যমুনা এইদিকে কি হয়েছে, এই যে যমুনা নদীতে এদিক দিয়ে যমুনা পদের গতিপথ এদিকে ছিল, পদ্মা নদীরাও এদিক দিয়ে আসলে কি যাচ্ছিল। তো এদিক দিয়ে পদ্মা নদীতে আসলে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। তারপরে চাঁদপুরের মেঘনা অর্থাৎ কি এই পদ্মা নদীটার গতিপথ এই সামনে গিয়ে এদিক দিয়ে এই পর্যন্ত আসছে। আর ঠিক এদিক দিয়ে হচ্ছে যে তোমার মেঘনা নদী, এদিক দিয়ে মেঘনা নদীও আহ, এই পর্যন্ত এসে চাঁদপুরের চাঁদপুর অঞ্চলে এরা মিলিত হয়েছে। এই জায়গাটা কি হয়েছে, এই স্পটে তারা কি হয়েছে মিলিত হয়েছে। এবং এটা কি বলে আসলে কি পদ্মা মেঘনার মোহনা, ঠিক আছে? আমরা জানি নদীর মিলনকে আসলে মোহনা বলা হয়, বুঝতে পারছো? তাহলে 1 2 3 আশা করি তোমার কি কভার হয়ে গেছে। অর্থাৎ আমার পদ্মা নদী কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে এবং বাংলাদেশের পদ্মা নদীর গতিপথটা কেমন, এবং এরপরে এরপরে কি হয়েছে, এরপরে হচ্ছে যে পদ্মা নদী এবং মেঘনা নদী এরা কি মিলিত হয়ে একসাথে কি বঙ্গোপসাগরে পতিত হয়েছে, বুঝতে পারছো? একসাথে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আশা করি এই নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই। এরপরে দেখো 4 নাম্বার যে লুসাই পাহাড়, লুসাই পাহাড় হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের দিকে অবস্থান, ঠিক আছে? এই লুসাই পাহাড় থেকে একটি নদী হচ্ছে যে বাংলাদেশে প্রবেশ করেছে, সেই নদীটা আমাদের অনেক পরিচিত। চট্টগ্রামের নাম শুনলে আমরা মনে করে ফেলতে পারি সেটা হচ্ছে কর্ণফুলী নদী, ঠিক আছে? কর্ণফুলী নদী, এই যে কর্ণফুলী নদী, এই যে কর্ণফুলী নদীটা আসলে চট্টগ্রামের ইকোনমির উপরে অনেক বড় প্রভাব রাখে। এরপরে কর্ণফুলী নদীটা এখান থেকে এই লুসাই পাহাড় থেকে তোমার হচ্ছে যে বাংলাদেশ দিয়ে ঢুকে বঙ্গোপসাগর দিয়ে বের হয়ে গেছে, ঠিক আছে? এই যে এই কর্ণফুলী নদীকে কেন্দ্র করে কিন্তু আসলে কি চট্টগ্রামের সমুদ্র বন্দর, তারপর হচ্ছে যে সমুদ্র বন্দর, এই যে সমুদ্র বন্দর, তারপর হচ্ছে যে পানি বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রাম বন্দর আসলে তৈরি করা হয় বা পরিচালিত হচ্ছে। এরপরে দেখো সিকিম, 5 নাম্বারে দেখো সিকিম,
সিকিম থেকে আসলে তিস্তা, তারপরে কুড়িগ্রামের ডিমলা ব্রহ্মপুত্র পরিত্যক্ত গতিপথ এবং পূর্বের গঙ্গায় মিলিত হয়। দেখো সিকিম হচ্ছে যে বাংলাদেশের একদম টপে, সবার উপরে অবস্থান, ঠিক আছে? সেইখান দিয়ে আমাদের তিস্তা নদী কি হয়েছে বাংলাদেশে প্রবেশ করছে সিকিম নদী দিয়ে। এবং এখানে কি বলছে, আমাদের ব্রহ্মপুত্রের যে পুরাতন গতিপথটা ছিল অর্থাৎ 1787 সালের আগে যে ব্রহ্মপুত্রের পথটা ছিল, এই পথ দিয়ে কি হয়েছে, এই পথ দিয়ে হচ্ছে যে আহ পূর্ব গঙ্গায় মিলিত হয়েছে, ঠিক আছে? পূর্বের গঙ্গায় মিলিত হয়েছে, এই পথ দিয়ে আমার পূর্বের গঙ্গায় মিলিত হয়েছে, ঠিক আছে? এবার পরবর্তীতে আছে যে 6 নাম্বার, যেমন ভৈরব নদী থেকে আমাদের তিকোনা ও দুবলা হয়ে মংলার দক্ষিণে সুন্দরবনের ভিতরে পশুর নদীটা বাংলাদেশে ঢুকছে, এই যে এইখান দিয়ে, এখান দিয়ে আসলে কি হয়েছে, পশু নদীটা বাংলাদেশে প্রবেশ করছে, ঠিক আছে? যে পশু নদী হচ্ছে যে দৈর্ঘ্য হচ্ছে যে 142 কিলোমিটার এবং এর প্রশস্ততা 480 মিটার থেকে 2.5 কিলোমিটার। আশা করি এই স্লাইডে তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা আসলে নদীর ফরমেশন বা নদী কোন জায়গা থেকে প্রবেশ করছে এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আরো 3টা নদীর কথা হচ্ছে, 4টা নদীর কথা বলা হয়েছে। যেমন সাঙ্গু থেকে বান্দরবানের মাঞ্চি হয়ে, সাঙ্গু নদীটা কি হয়েছে বান্দরবানের মাঞ্চি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পার্বত্য ত্রিপুরা থেকে, পার্বত্য ত্রিপুরার অবস্থান কোথায়, এইখানে, ঠিক আছে? পার্বত্য ত্রিপুরার অবস্থান হচ্ছে এই দিকে। এখান থেকে আসলে কি ফেনী নদীটা বাংলাদেশে প্রবেশ করেছে, এই যে ফেনী নদী, এই যে তোমাদের দেখাই, এই যে এখান দিয়ে ফেনী নদীটা আসলে প্রবেশ করেছে, ঠিক আছে? দেন হচ্ছে যে আমার মায়ানমার থেকেও একটা নদী আসলে প্রবেশ করছে, সেটা হলো নাফ নদী। এই যে মায়ানমারটা কোন জায়গায়, বাংলাদেশের একদম নিচের দিকে অবস্থিত, এই দেখতে পাচ্ছ নাকি জানি না, এই যে এদিকে, হ্যাঁ, নাফ নদী অবস্থিত। আর হচ্ছে যে লামার মাইভার থেকে মাতামোহনহরি নদীটা প্রবেশ করে কক্সবাজার চকরিয়া হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এগুলো আসলে মোটামুটি একটু জেনে রাখলে হয়, বাট আসল নদীগুলোর সম্পর্কে একটু ডিটেলস আমরা আলোচনা করছি, তোমাদের দেখানোর চেষ্টা করেছি জিওগ্রাফিক্যালি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং তোমরা সায়েন্সের স্টুডেন্ট, পরবর্তীতে আসলে তোমাদের এটা আসলে ওইভাবে জানাই বেটার আর কি, বুঝতে পারছো? এই জন্য আমি ওইভাবে তোমাদের ম্যাপে বোঝানোর চেষ্টা করছি। এখন আসো তোমাদের বইয়ের ভিতরে যদি একটু দেখি, বইয়ের ভিতরে কথাবার্তাগুলো কিভাবে লেখা আছে, যে বইয়ের পিডিএফ এ চলে যাই, ঠিক আছে? প্রথমে বাংলাদেশের নদী, নদ নদী ও প্রাণী সম্পদ সম্পর্কে একটা কি আহ সাময়িক আলোচনা করে ফেলছে। তারপর হচ্ছে যে নদীর কি, নদীর হচ্ছে যে বিভিন্ন, এই যে দেখো পদ্মা নদী, পদ্মা নদী ভারত ও ভারতের উত্তরবঙ্গে গঙ্গা ও বাংলাদেশের পদ্মা নদী নামে পরিচিত, ঠিক আছে? এর উৎপত্তি স্থল মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে, দেখেছো? আমরা যেভাবে পড়ছি ওইভাবেই আসলে বইয়ে সাজানো ভাবে সুন্দরভাবে গুছাই লেখা আছে, আমরা একটু আর কি স্লাইডের মাধ্যমে পড়লাম। এবারে দেখো, উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা রাজশাহী জেলা দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে, ঠিক আছে? আরো ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই পদ্মা এবং গঙ্গার আয়তন কত, 34,138 বর্গ কিলোমিটার, হুইচ ইজ হিউজ, বুঝতে পেরেছো? বাংলাদেশে আসলে নদীর আয়তন 22,000, কিন্তু সেখানে গঙ্গার পদ্মা নদীর কিন্তু 34,000, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যে ব্রহ্মপুত্র এবং যমুনা নদী, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর হচ্ছে যে এখানে তিব্বতের মানস সরোবরের ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে, কিন্তু 1727 সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশে উদিত হওয়ায় পানি ধারণ ক্ষমতা বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারার একটি শাখা নদীর সৃষ্টি হয়। এই নতুন স্রোতধারাটি যমুনা নদী নামে পরিচিত। যেভাবে তোমাদের বলছিলাম, যেভাবে দেখাইছিলাম, ঠিক ঘটনাটা সেইরকমই। তারপর হচ্ছে যে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য কত, 2897 কিলোমিটার। এর অববাহিকার আয়তন 5,80,160 বর্গ কিলোমিটার, যার 44,030 বর্গ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। তারপর আসো মেঘনা নদী। মেঘনা নদী কি আসামের বরাক নদী বা নদী নাগা মণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়। তারপর হচ্ছে যে এবং মুন্সিগঞ্জের কাছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলগঙ্গার মিলিত জলধারায় মেঘনা এসে যুক্ত হয়েছে। এই কথাগুলো তোমরা একটু রিডিং করে নিবা এবং ইম্পর্টেন্ট অংশগুলো একটু ভালোভাবে পড়বা। মূলত যেগুলো বোঝানোর জিনিস আমরা স্লাইডে বুঝিয়ে দিয়েছি আর কি। এরপরে দেখো কর্ণফুলী, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী হচ্ছে যে কর্ণফুলী। এর উৎপত্তি স্থল কোথায়, লুসাই পাহাড়। 320 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি চট্টগ্রামের খুব কাছ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়।
কর্ণফুলীর প্রধান উপনদী হচ্ছে কোনটা? কাপ্তাই, কাপ্তাই, হালদা, তারপর হচ্ছে কাসলাং এবং রাঙ্গো রাঙ্গুখিয়া। ঠিক আছে? এগুলো মোটামুটি মনে রাখলে তো আমাদের হয়ে যাবে। তারপর তিস্তা নদী হচ্ছে যে সিকিমের পার্বত্য অঞ্চলে উৎপত্তি হয়ে তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং এর মধ্য দিয়ে কুড়িগ্রামের ডিমলা অঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারপর হচ্ছে যে তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য কত? ১৭৭ কিলোমিটার ও প্রস্থ ৩০০ থেকে ৫৫০ মিটার। তারপরে দেখো পশুর নদী। পশুর নদী খুলনার দক্ষিণে ভৈরব বা রূপসা নদী। এটি আরো দক্ষিণে প্রবাহিত হয়ে ত্রিকোণা ও দুবলা দ্বীপোদয়ের ডান দিকে গিয়ে মংলা বন্দরের সঙ্গে দক্ষিণে সুন্দরবন গিয়ে ভিতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এগুলো সম্পর্কে আমরা মোটামুটি ভাবে ভালোভাবে আলোচনা করছি। ঠিক আছে? এখন দেখো নদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক। এটা আসলে তোমাদের একদম বেসিক যে এটা বইয়ে তো সুন্দরভাবে লেখাই আছে। আমি এটা তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করি যে একসময় আসলে মানুষ কি করতো? শিকার করতো। ঠিক আছে? শিকার করে সে হচ্ছে যে আহ নিজের জীবন জীবিকা পালন করতো। তারপরে হচ্ছে যে মানুষ কি করছে? কৃষিকাজ করছে। কৃষিকাজ করা শুরু করছে। এখন কৃষিকাজ যখন মানুষ করা শুরু করছে তখন অবশ্যই কৃষির জন্য তো পানি লাগবে। ঠিক আছে না? হিউজ পরিমাণে একটা পানির প্রয়োজন আছে। তখন মানুষ কি করছে? যে একটা ফিক্সড জায়গায় মানুষের বসবাস করতে হবে। কৃষি যখন মানুষ হচ্ছে যে পশু পাখি শিকার করতো ওই সময় কি মানুষ ফিক্সড জায়গায় বসবাস করতো? না। মানুষ হচ্ছে যে গুহা থেকে বের হয়েছে তারপর শিকারের জন্য পায় না হাতি আছে হাতি আছে। তারপর একটা ধরো একটা শিকার করে ফেলছে। শিকার করার পর ওইখানে ওইটাকে খেয়ে ওইখানের কোনো একটা গুহায় চলে গেছে। ঠিক আছে? এইভাবে মানুষ কিন্তু যাযাবরের মতো জীবন যাপন করতো। ঠিক আছে? বাট যখন মানুষ কৃষিকাজ করা শুরু করছে ওই সময় মানুষ কি করছে? নিজের ক্ষেতের আশেপাশে কিন্তু আবাস করছে। এবং আবাসটা এমন জায়গায় করছে যেখানে আসলে কি নদীর আশেপাশে ছিল পানির ব্যবহার মানে পানির আসলে কি বলে সোর্সটা খুব আশেপাশে ছিল। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের যে একদম প্রাচীন যুগ থেকেই আমাদের যে নগরায়নের যে ফরমেশন, ঠিক আছে? এটা কিন্তু নদী কেন্দ্রিক। ঠিক আছে? নদীকে কেন্দ্র করেই কিন্তু এটা আসলে আবির্ভাব হয়েছে। তাহলে এইখানে তুমি বলতে পারবে না নদী ও নদীর সাথে জনবসতির পারস্পরিক সম্পর্ক আসলে এটা নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। ঠিক আছে? এই আরকি। এগুলো আবার শিল্প কলকারখানায় নদীর ব্যবহার সবচেয়ে বেশি। এই ধরনের কথাবার্তাগুলো একদম জেনারেল কথাবার্তা। আশা করি তোমাদের এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে আরকি। এরপরে দেখো বাংলাদেশের অঞ্চলভেদে পানির অভাবের কারণ, প্রভাব ও সমাধানের পদক্ষেপ। পানির অভাবের কারণ। আচ্ছা এখানে কারণ বেশিরভাগ হইতে পারে কি? হচ্ছে যে আহ যে নদী খনন, বাংলাদেশের নদী খনন, তারপরে হচ্ছে যে আরো বিভিন্ন অসতর্কতামূলক কারণের কারণে হচ্ছে যে পলি মাটি দিয়ে আমাদের কি হচ্ছে যে নদীগুলো জমাট ভরাট হয়ে যাচ্ছে। এই বিভিন্ন কারণে হচ্ছে যে নদীর প্রবাহ নষ্ট হয়ে যাচ্ছে। এই বিভিন্ন কারণে আসলে কি আমাদের নদী আসলে পানির সংকটে দেখা যায়। এরপরে আসো আমরা এটা আমাদের স্লাইডে চলে যাই। যেমন স্লাইডের হ্যাঁ, এখানে দেখো রাইট। তারপর হচ্ছে যে দেখো যে বাংলাদেশের নদীপথের ভূমিকা। নদীপথের ভূমিকাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে যাতায়াত, জলবিদ্যুৎ এবং বাণিজ্য। যাতায়াতের উদ্দেশ্যে নদীপথের ভূমিকা, জলবিদ্যুৎ তৈরিতে নদীপথের ভূমিকা এবং বাণিজ্যের ক্ষেত্রে নদীপথের ভূমিকা। আর যাতায়াতের ক্ষেত্রে অবশ্যই আমাদের বাংলাদেশে এখনো কিন্তু যাতায়াতের নদীর মাধ্যমে কিন্তু বেশিরভাগ স্থান কি যাতায়াত করা হয়। বুঝতে পারছো? যেমন নদীপথের দীর্ঘতা ৭,৫38 কিলোমিটার। ঠিক আছে? সেই জায়গা থেকে নৌ চলাচল করে কত? ৩,৮৩৫ কিলোমিটার। ঠিক আছে? এর আগে কিন্তু আমরা নদ নদী, শাখা নদী, উপনদী সবকিছুর দীর্ঘতা অর্থাৎ যতটুকু জল আছে ততটুকু দীর্ঘতা বলছি। বাট এখানে আমরা বলছি নদী পথের দীর্ঘতা। বুঝতে পারছো? একটা শাখা নদী বা উপনদী ওইখানে পানি কম, ওইখানে হচ্ছে যে প্রশস্ততা কম, তাহলে ওইখান দিয়ে কিন্তু নৌ চলাচল করতে পারবে না। As তোমরা সবাই জানো যে নৌ চলাচলের জন্য স্পেসিফিক হচ্ছে যে পানি থাকা দরকার। দ্যাটস ওয়াই কিন্তু শীতকালে অনেক ক্রাইটেরিয়া মেনটেন করে কিন্তু জাহাজ এইসব চালনা করা হয়। বুঝতে পারছো? এবং আমার এই নদীপথের দীর্ঘতা কত? ৭,৫৩৮ কিলোমিটার। এবং এই ৭,৫৩৮ কিলোমিটারের ভিতরে নৌ চলাচল করে ৩,৮৩৫ কিলোমিটারের ভিতরে। ঠিক আছে? এবং এই নদী এই যে যাতায়াত যে সংস্থাটা কন্ট্রোল করে সেটা হচ্ছে BIWTA, যেটার আসলে উৎপত্তি কত সালে?
1958 সাল। ঠিক আছে? মোটামুটি তোমাদের বইয়ে আর একটু ডিটেইল কথাবার্তা আছে, একটু রিডিং করে নিলেই হয়ে যাবে। যেখানে যেগুলো একটু বুঝানোর বিষয় ওগুলো আমি বুঝিয়ে দিচ্ছি আরকি। এখন দেখো জলবিদ্যুৎ। অর্থাৎ পানির যে জলবিদ্যুৎটা আসলে কি? আমরা তো জানি যে টারবাইনকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। কারণ টারবাইনকে ঘোরানো যায় অনেকভাবে। এর একটা মাধ্যম হতে পারে এয়ার, বায়ুর যে ফোর্সটা ওইটা ব্যবহার করে। আবার নদীর তো একটা বা জ নদীর তো একটা কি আছে? প্রবাহ আছে। এই প্রবাহটাকে ইউজ করেও কিন্তু কি আমরা কি করতে পারি? হচ্ছে যে টারবাইনটাকে ঘুরাতে পারি এবং এই টারবাইনটাকে ঘোরানোর ফলে আমরা যে বিদ্যুৎটা পাবো ওটাই হলো জলবিদ্যুৎ। যে হাইড্রো পাওয়ার বলে আসলে, ঠিক আছে? হাইড্রো পাওয়ার। হ্যাঁ, এই যে এই জলবিদ্যুৎটা কি হবে? অবশ্যই নবায়নযোগ্য এবং কাপ্তাই লেকের একটা বড় উদাহরণ। ঠিক আছে? কর্ণফুলী নদী, পার্বত্য চট্টগ্রাম। তো কর্ণফুলী নদী তো আমরা জানি যে কর্ণফুলী নদীর একটা শাখা নদী বা শাখা নদী হচ্ছে কে? কাপ্তাই নদী, কাপ্তাই লেক। এখন আসো যে বাণিজ্যে। এখন বাণিজ্য হচ্ছে যে ৭৫% কি বাণিজ্যিক মালামালই আমার কি হচ্ছে নদীর মাধ্যমে কি আদান প্রদান করা হচ্ছে এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন এইটা মূলত কি করে কন্ট্রোল করে যার এস্টাবলিশড হচ্ছে যে ১৯৫২ সালে অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় ১ বছর পরে। এখন দেখো এর পরই নদী নিয়ে মোটামুটি তোমাদের আলোচনা শেষ। ঠিক আছে? এই নদী নিয়ে এই আলোচনাগুলাই মোটামুটি ইম্পর্টেন্ট ছিল। তোমাদের অবশ্যই আমি অনেক আগে থেকেই বলতেছি যে বিজিএস টা অনেকটা রিডিং বেসড চ্যাপ্টার। আমরা হচ্ছে বুঝিয়ে দেওয়ার জিনিসগুলা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। বাট বাকিটা তোমাকে অবশ্যই পুরোটা চ্যাপ্টার রিডিং করতে হবে ভালোভাবে। এখন দেখো আমরা যে চলে যাই প্রাকৃতিক সম্পদের দিকে। প্রাকৃতিক সম্পদের হচ্ছে যে তোমাদের ৫টা বিষয় নিয়ে আলোচনা করছে। সেগুলো হচ্ছে যে কৃষিজ সম্পদ। কৃষিজ সম্পদ নিয়ে আসলে বলা লাগে না। বাংলাদেশ কি কৃষি ভিত্তিক দেশ, ঠিক আছে? কৃষি প্রধান দেশ। তাহলে এখানে কৃষি সম্পদগুলো অবশ্যই বাংলাদেশের অনেক ভাইটাল প্রাকৃতিক সম্পদ হবে। এটা আমরা সবাই বুঝতে পারি। এবং দ্বিতীয়ত কি বনজ সম্পদ। আমার বনে অর্থাৎ সুন্দরবনে দেখো বিভিন্ন গাছ আছে। তারপরে হচ্ছে যে প্রাণী আছে। এগুলো কি আমার বনজ সম্পদ। ঠিক আছে? মধুও কিন্তু কি আমার বনজ সম্পদ। ঠিক আছে? এই সম্পদগুলো আসলে এই সম্পদগুলোর প্রয়োজনীয়তাই আসলে এই চ্যাপ্টারে আলোচনা করছে। এরপরে দেখো মৎস্য সম্পদ আসলে বাংলাদেশ তো নদীমাতৃক দেশ। তাহলে এর মৎস্য চাহিদা অনেক বেশি। এবং বাংলাদেশ হচ্ছে যে মৎস্য চাহিদা নিজেদেরটা পূরণ করে অনেক হিউজ পরিমাণ কিন্তু প্রতি মাসে প্রতি বছরে আরকি বাইরে পাঠিয়ে দিচ্ছে আরকি। এবং সেখান থেকে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছি। তারপরে তো খনিজ সম্পদ। ঠিক আছে? বাংলাদেশের খনিজ সম্পদের গুরুত্ব অবশ্যই অনেক বেশি। তারপরে সৌরশক্তি। সৌরশক্তিকে দেখো প্রাকৃতিক সম্পদে কেন এখানে আনা হইছে? যে সৌরশক্তি কি আসলে একটা দেশের ভৌগোলিক হচ্ছে যে বা জলবায়ুগত কারণে কিন্তু কি অনেকটা সৌরশক্তি রিলেটেড। অর্থাৎ তোমার অনেক অঞ্চলে কি হয়? হচ্ছে ধরো মেক্সিমাম টাইমই মুনসুন অর্থাৎ বর্ষাকাল বা মেঘে ঢাকা থাকে। তা ওরা তো আর সোলার পাওয়ারটা পাচ্ছে না। বাট যে দেশের জলবায়ুটা হচ্ছে যে ধরো দুপুরে ঠিকই ঠিকভাবে কি পড়ে রোদ পড়ে তারপর সূর্য পড়ে। তারপর ধরো শীতকালের একটা সময় অনেক বেশি সূর্য হয়। আকাশ মেঘে ঢাকা থাকে না। ওই সময়টা কিন্তু কি সৌরশক্তি আমরা ব্যবহার করতে পারি। তো আসলে ভৌগোলিক কারণেও কিন্তু কি হচ্ছে যে একটা দেশ সৌরশক্তি কতটুকু পাবে এটা কিন্তু কি নির্ভর করে। দ্যাটস ওয়াই কিন্তু সৌরশক্তিকে প্রাকৃতিক সম্পদে ইনক্লুড করা হয়েছে। আর সৌরশক্তি সম্পর্কে তো আমরা জানি যে আমরা যে সোলার এনার্জিটা ইউজ করি এটা সৌরশক্তির মাধ্যমে। এছাড়া আসলে সূর্যই তো কি সকল শক্তির প্রধান উৎস। এই আরকি। তো আমাদের প্রাকৃতিক সম্পদের এই ৫টা প্রাকৃতিক সম্পদ নিয়ে বইয়ে অনেক ভালোভাবে আলোচনা করা আছে। আমি মোটামুটি একটা তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। এগুলো আসলে একদম বেসিক কথাবার্তা ছিল। মানে বইয়ের কথাবার্তাগুলো একদম বেসিক। তোমরা রিডিং পড়ে নিলে আমি আশা করব তোমরা ভালোভাবেই বুঝতে পারবা। এখন দেখো চ্যাপ্টারে একদম শেষের দিকে চলে যাই। দেখো যে আমাদের প্রাকৃতিক সম্পদের শেষের দিকে একটা ছিল সেটা হলো বনভূমি। ঠিক আছে? বনভূমিতে হচ্ছে যে বাংলাদেশের বনভূমিকে ২ ভাগে ভাগ করছে। একটা হচ্ছে এলাকা ভিত্তিক আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে অঞ্চল ভিত্তিক। একটা কি এলাকা ভিত্তিক সরি একটা এলাকা ভিত্তিক আরেকটা হলো উদ্ভিদের বৈশিষ্ট্যের ভিত্তিতে। ঠিক আছে? একটা এলাকা ভিত্তিক আরেকটা হলো উদ্ভিদের বৈশিষ্ট্যের ভিত্তিতে। আমাদের এলাকার ভিত্তিতে বাংলাদেশের বনভূমি আসলে ৪ ধরনের সেটা হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামের এলাকাটায় হচ্ছে কোন দিকে? এই যে বাংলাদেশের এই পোরশনটা হচ্ছে কি চট্টগ্রাম এলাকা। আচ্ছা এই এলাকা জুড়ে যে বনটা আছে সেটাকে আমরা কি বলবো? চট্টগ্রাম বনভূমি।
চট্টগ্রাম বনভূমি সম্পর্কে তো আমরা সবাই কম বেশি জানি যে সুন্দরবন না, সরি বান্দরবান। বান্দরবন, তারপর হচ্ছে রাঙ্গামাটি এটসেট্রা আরো অনেক বনভূমি আছে, চকরিয়া, তারপর এগুলো আসলে অনেক বনভূমি আছে আরকি। তারপর দেখো সিলেট বনভূমি কোন দিকে? সিলেট বনভূমি হচ্ছে যে আমার এই এলাকায় মানে সিলেট এলাকায় হচ্ছে যে বিস্তৃত বনভূমিকে আমরা সিলেট বনভূমি বলে থাকবো। এবং তৃতীয়ত কোনটা? ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ। ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ বনভূমি হচ্ছে যে একদম মিডলে। ঢাকায় হচ্ছে যে ঢাকার দিকে অবস্থান করতেছে আর কি। আর সুন্দরবন আমরা জানি খুলনার দিকে। আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন, সুন্দরবন বনভূমি। এই ৪ টা বনভূমি আসলে বাংলাদেশে ভাইটাল রোল প্লে করে। তারপরে দেখো উদ্ভিদের বৈশিষ্ট্যের ভিত্তিতে হচ্ছে যে কি উদ্ভিদের বৈশিষ্ট্যের ভিত্তিতে বনভূমিকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা কি? ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি মানে তুমি কি বুঝতে পারতেছো? তার চিরসবুজ। এরা চিরসবুজ থাকবে, এভারগ্রিন থাকবে। অর্থাৎ জলবায়ু সরি এটা কি বলে? আবহাওয়া। আবহাওয়া বা মৌসুমের পরিবর্তনের কারণেও আমরা দেখে থাকি যে অনেক গাছ কি হয়ে যায়? পাতাশূন্য হয়ে যায়। বাট এটা মেক্সিমাম টাইমে কি হয়ে থাকবে? বেশিরভাগ সবুজ থাকবে। ঠিক আছে? এদের কি থাকবে? ডালে পাতা থাকবে। ঠিক আছে? এরকম গাছ নিয়ে যে বনভূমিটা আসলে তৈরি সেটাকে আমরা কি বলি? ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। বাংলাদেশে এর বিস্তৃত এলাকা অনেক বেশি, সেটা হচ্ছে ১৪০০ বর্গ কিলোমিটার। ১৪০০ বর্গ কিলোমিটার। এবং কিছু ক্রান্তীয় চিরহরিৎ বনভূমির গাছের নাম বা উদ্ভিদের নাম কি? চাপালিকা, তেলসুর, মেহগনি, গর্জন, জারুল। ঠিক আছে? এই মোটামুটি এই কথাবার্তাগুলো হচ্ছে যে তোমার হচ্ছে যে একদম ভালোভাবে মনে রাখতে হবে এবং বইয়ের কথাবার্তাগুলো একদম ভালোভাবে রিডিং করতে হবে মনোযোগ দিয়ে। তারপর হচ্ছে যে দেখো তারপরে আমরা কি করব? ক্রান্তীয় পাতাঝরা। ক্রান্তীয় পাতাঝরা বনভূমি। ক্রান্তীয় পাতাঝরা ওটা ছিল কি? চিরহরিৎ। আর একটা কি? পাতাঝরা, অর্থাৎ ওর পাতা ঝরে যাবে। শীতে ঝরতে পারে। ঠিক আছে? বা কোনো একটা মৌসুমে ঝরে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম গাছগুলা এরকম উদ্ভিদ কি? যে শাল, গজারি, করুই, হিজল, নিম ও শিরীষ। ঠিক আছে? এরপরে এট লাস্ট যে ম্যানগ্রোভ বা গয়ান বনভূমি। ম্যানগ্রোভ বা গয়ান বনভূমি। দেখো ম্যানগ্রোভ ও গয়ান বনভূমি কোনটা? হচ্ছে যে আমাদের হচ্ছে যে সুন্দরবনের যে বনাঞ্চলটা, ওটাকে আমরা কি ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে পারি। যার বিস্তৃত এলাকা আসলে কত? ৪,১৯২ বর্গ কিলোমিটার। ৪,১৯২ কিলোমিটার। আমাদের চ্যাপ্টারটা আসলে এখানেই মোটামুটি শেষ। বুঝতে পারছো? চ্যাপ্টারটা আসলে অনেক বড়, বাট আমরা স্লাইডের মাধ্যমে খুবই কম্প্যাক্ট ভাবে পড়ার চেষ্টা করছি আর কি। যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো আসলে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করছি। বাকি কিছু আসলে তোমরা নিজেরা রিডিং করলে অনেক ভালোভাবে বুঝতে পারবা। এই যেমন দেখো এখানে কৃষিজ সম্পদ, বনজ সম্পদ, তারপর মৎস্য সম্পদ, খনিজ সম্পদ। খনিজ সম্পদ কি আছে যে এই যে বাংলাদেশের পূর্বাঞ্চলীয় পাহাড়ি জেলাসমূহের মাটির নিচে গ্যাস, কয়লা, তেল, চুনাপাথর সহ নানা ধরনের মূল্যবান খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। এসব সম্পদ আহরণ করে দেশের গ্যাসের চাহিদা মেটানো হচ্ছে। বঙ্গোপসাগরের তলদেশেও গ্যাস আবিষ্কৃত হয়েছে। সেখানে আরো অনেক ধরনের প্রাণীজ, খনিজ পদার্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। একদম বেসিক কথাবার্তা, বুঝতে পারছো? যেগুলো আসলে তোমরা রিডিং পড়লেই বুঝতে পারবা। এবার সৌরশক্তি এবং প্রাণী সম্পদ ব্যবস্থাপনায় ধারণা, বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তায় পানি সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব। ঠিক আছে? এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেমন পরিবেশ সংরক্ষণ, পানির সদ্ব্যবহার নিশ্চিত করা, নদ-নদীর নাব্য সংকট দূর করা, সংযোগ খাল ও রিজার্ভার খনন করা। অর্থাৎ এটাই হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে পরিকল্পিতভাবে কয়েকটি রিজার্ভার খনন করা গেলে শুষ্ক মৌসুমে খাদ্য উৎপাদনের প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে। তারপর হচ্ছে যে মাছ চাষ প্রয়োজন স্বাভাবিক থাকবে। অর্থাৎ রিজার্ভার বলতে কি বুঝাইছে? নদীর আশেপাশে হচ্ছে পুকুরের মতো একটা হচ্ছে যে জায়গা খনন করতে হবে। বুঝতে পারছো? যখন বর্ষা বা ভরা মৌসুম থাকবে আমার কি হবে? তখন ওইখানে পানি কি হবে? চলে আসবে। নদী থেকে হোক বা বৃষ্টির পানির মাধ্যমে কি হবে? চলে আসবে। এখন as usual ধরো আমার নদীর পানি তো শীতকালে শুকায় যায়। তখন আমি কি করবো? ওই রিজার্ভারের পানিটা ইউজ করবো। বুঝতে পারছো? রিজার্ভারের পানিটা ইউজ করবো। আমার কিসের জন্য? সেচের জন্য এবং মাছের প্রজননের জন্য। পুকুর এটা অনেকটা পুকুরের মতোই আরকি। এবার লবণাক্ততা দূর করা। ঠিক আছে? আমরা তো জানি আমাদের যে কৃষিকাজে অনেক বেশি সমস্যা হচ্ছে কি? সে হচ্ছে মাটির মধ্যে লবণাক্ততা কি হয়ে যাওয়া? বৃদ্ধি করা। বৃদ্ধির ফলে আমার কৃষিকাজে অনেক বেশি কি? ব্যাঘাত ঘটতেছে। তো এই লবণাক্ততা দূরকরণে অবশ্যই আমাদের কি করতে হবে?
কাজ করতে হবে। তারপর হচ্ছে নদী ভাঙন রোধ করা। এজন্য অবশ্যই কি শক্তিশালী বাঁধ নির্মাণ করতে হবে। ঠিক আছে? নদী ভাঙন রোধ করতে আমাদের কি করতে হবে? শক্তিশালী বাঁধ নির্মাণ করতে হবে। তারপর হচ্ছে পরিমিত সার ও কীটনাশক ব্যবহার। এখন দেখো এটা তো একদম বেসিক যে আমি যদি পরিমিত সার বা কীটনাশক ব্যবহার না করি, অতিরিক্ত সার যদি ব্যবহার করি, তাহলে কি হবে? ওই অতিরিক্ত সারগুলো কিন্তু মাটিতে কি হবে না? মাটিতে হচ্ছে যে মিক্সড হবে না বা ডিকম্পোজড হবে না। বুঝছো? উদ্ভিদরা গ্রহণ করবে না। তাহলে ওটা কি হবে? মাটির উপরেই রয়ে যাবে। এখন যখন অনেক ভারী বৃষ্টি হবে, তখন কি হবে? তখন ওই সারগুলো আ বা ধুয়ে কোথায় পড়বে? নদীতে পড়বে। নদীতে পড়লে বা পুকুরে পড়লে আমার কি হবে? অবশ্যই পানি দূষিত হবে। পানি দূষিত হলে আমার মাছগুলা কি ক্ষতিগ্রস্ত হবে। একদম বুঝতেই তো পারতেছো। এবং বিজ্ঞান ও প্রযুক্তির সৎ ব্যবহার। এটা তো অনেক বেশি ইম্পোর্টেন্ট। দেখো আমি আমার কলকারখানাগুলো রান করতেছি কি বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে। এখন ওগুলা ডিজাস্টার ওগুলা হচ্ছে যে ময়লা আবর্জনা আমি কি করতেছি? বাইরে বাইরে হচ্ছে নদীতে ফালাই দিচ্ছি। ফলে আমার কি প্রযুক্তির সদ্ব্যবহার হচ্ছে? প্রযুক্তির আসলে ২ টা দিক আছে। একটা প্রয়োজনীয় দিক, একটা অপ্রয়োজনীয় দিক। বুঝতে পারছো? এখন তুমি পলিথিন ইউজ করতেছো। পলিথিন তুমি কেন ইউজ করতেছো? কোন কিছু সহজে ক্যারি করার জন্য। এবং এটা সহজলভ্য, এটার দাম কম। এজন্য। ঠিক আছে? কিন্তু তুমি যদি পলিথিন ব্যবহার করা তো তোমার জন্য উপকারী, প্রয়োজনীয়। আর যখন তুমি পলিথিনটা যেকোনো জায়গায় ফালাই দিচ্ছ, তারপর সেটা কি হচ্ছে মাটিতে পড়ে আমার পরিবেশটা কি আবর্জনায় পরিণত হচ্ছে এবং মাটিতে এটা ডিকম্পোজ হইতেছে না। ওই সময় কিন্তু আমার প্রযুক্তিটা অপ্রয়োজনীয় দিকটা আমরা খুঁজে পাই। বা আশীর্বাদের বিপরীতে আমাদের যে ক্ষতি ওইটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। বাট যখন আমরা পলিথিনটা ঠিকভাবে ইউজ করব এবং ঠিকভাবে ওইটাকে নির্দিষ্ট জায়গায় ফেলবো, রিসাইকেল করার জন্য মানুষকে ওইটাকে উৎসাহ করব, তখন কিন্তু পলিথিন ব্যবহারে আমার কোনো কি নেই, কোনো ক্ষতি নাই। ঠিক আছে? এই জিনিসগুলাই আসলে। এখন যখন আমি কলকারখানা প্রোডাকশনের জন্য কি করতেছি? ব্যবহার করতেছি। ওইটার ময়লা আবর্জনা তারপর হচ্ছে যে বিভিন্ন জিনিস আমি কি করতেছি? আমি আমার বাইরে নদীতে ফালাচ্ছি। তাহলে কি? অবশ্যই আমার এটা অপ্রয়োজনীয় দিক। ঠিক আছে? সৎ ব্যবহার না অবশ্যই। এবং এরকম একটা ঘটনা ঘটছিল যদি এটা একটা অ্যাক্সিডেন্ট টাইপের, মানে এটা টেকনোলজিক্যালি কিন্তু ইস্যু। যেমন কিছুদিন না অনেক বছর আগেই ওই যে সুন্দরবনে কি হয়েছে? সুন্দরবনের নদীতে, সুন্দরবনের আশেপাশের নদীতে হচ্ছে যে তোমার কি তেলবাহী জাহাজ ডুবে গেছিল। ঠিক আছে? তেলবাহী জাহাজ ডুবে গেছিল। যার ফলে কি হয়েছে? নদীর আশেপাশে তেল মিক্স হয়ে গেছিল এবং ওইখানে কিন্তু অনেক প্রাণী মারা গেছে। তারপর বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম, ইকোলজি সবকিছু কিন্তু নষ্ট হয়ে গেছে সুন্দরবনে। তাহলে এই প্রযুক্তির তারপরে আরো অনেক প্রযুক্তির কিন্তু আরো অনেক যেমন এই যে ভোপাল গ্যাস ট্রাজেডি তোমাদের হচ্ছে ইন্ডিয়ায় ভোপাল গ্যাস ট্রাজেডি যে হয়েছে কত শত মানুষ মারা গেছে জাস্ট কেমিক্যাল ইয়ার কারণে। তো এরকম অনেক কিছু আছে এগুলো কিন্তু আসলে অনেক বেশি ক্ষতিকরের দিক আসে যদি আমরা প্রযুক্তির কি সদ্ব্যবহার না করি। আমাদের শুধু নদীরই ক্ষতি হবে না, পুরো এনভায়রনমেন্টেরই কিন্তু আসলে ক্ষতি হবে। এখন দেখো বাংলাদেশের বনভূমির শ্রেণীবিভাগ যেটা আমি তোমাদের পড়াইছি, যে আয়তনের একটি দেশের মোট আয়তনের 20 থেকে 25% বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু বাংলাদেশে এই সম্পদের পরিমাণ রয়েছে মাত্র 13%। আমরা যখন একদম ছোট ছিলাম, মানে একদম ছোট বলতে 6, 7 বা 8-এ ছিলাম, ওই সময় কিন্তু 17% আমরা বইয়ে পড়তাম। ওই সময় থেকেও কিন্তু এখন অলরেডি আরো 3-4% কমে গেছে। বুঝতেই পারতেছো আসলে কি পরিমাণ ডিফরেস্টেশন আসলে বাংলাদেশে হইতেছে। যাই হোক, তারপর হচ্ছে যে এখানে যেমন ধরো 4 ভাগে ভাগ করা হয় বন এলাকাকে কয় ভাগে? 4 ভাগে ভাগ করা হয়, যেগুলো বলছিলাম: চট্টগ্রামের বনাঞ্চল, সিলেটের বন, সুন্দরবন, টাঙ্গাইলের, ময়মনসিংহের অঞ্চলের বন। এবং উদ্ভিদের ভিত্তিতে আমাদের কয়টা 3 ভাগে ভাগ করা হয়: ক্রান্তীয় চিরহরিৎ বা পত্রপতনশীল বনভূমি, তারপর হচ্ছে ক্রান্তীয় পাতাঝরা বা পত্রপতনশীল অরণ্য। বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলা পাতাঝরা অরণ্যের অঞ্চল। এই বনভূমিতে বছরের শীতকালে একবার গাছের পাতা সম্পূর্ণরূপে ঝরে যায়। শাল, গজারি এছাড়াও এই অঞ্চলে করই, বয়রা, হিজল, শিরীষ, হরিতকি, কাঁঠাল, নিম ইত্যাদি গাছ জন্মে। যে কথাগুলো আসলে বলছিলাম ওইগুলাই লেখা আছে। তারপর হচ্ছে যে কি স্রোতজ বা ম্যানগ্রোভ গয়ান বনভূমি। এরা হচ্ছে কি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম জেলার উপকূলে ভাটা, লোনা ও ভেজা মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের স্রোতজ বা গরান বনভূমি বলা হয়। এর একটা হিউজ কি ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন আর কি। এবং এর অঞ্চল কত এর বাংলাদেশের মোট 4192 বর্গ কিলোমিটার স্রোতজ বা গয়ান বনভূমি রয়েছে। ঠিক আছে? এখন বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব। এটা তো আর বলা লাগে না। এটা তো একদম বেসিক তোমরা বুঝোই। ঠিক আছে? একটা জিনিস বুঝো, তুমি যে কোনো কিছু ইনভেনশন করো, তোমাকে অবশ্যই ন্যাচারাল এলিমেন্টস অর্থাৎ প্রাকৃতিক উপাদান নিয়েই কিন্তু তৈরি করতে হবে। মানুষ
মানুষ যা তৈরি করতেছে অবশ্যই মাটি থেকে, পানি থেকে, বায়ু থেকে মানে যেকোনো একটা কিছু থেকে করতেছে। হয়তো একটা ইন্ডাস্ট্রি দিতেছে। ইন্ডাস্ট্রি দিতেছে কি ল্যান্ড এর উপরে। ঠিক আছে? তা আমার আসলে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব আসলে অপরিসীম। এটা আসলে আ বলাও লাগে না। এটা তুমিও জানো। ঠিক আছে? তারপরেও একবার এটা আসলে অনেক বেশি পরীক্ষায় আসে ৪ নাম্বারের জন্য। তোমরা একবার রিডিং পড়ে নিলে একটা সামারি করে লিখতে পারলেই হয়ে গেছে। ঠিক আছে? আশা করি তোমাদের এই চ্যাপ্টারে আর তেমন কোনো সমস্যা হবে না। সমস্যার জায়গাগুলো ইন ডিটেইল ভাবে পড়ানো অলরেডি আশা করি হয়ে গেছে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে এই চ্যাপ্টারের তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবা। মানে কমেন্ট বক্সে জানাবা। YouTube এর কমেন্ট বক্স আর Facebook এর কমেন্ট বক্স যেকোনো জায়গায় জানাতে পারো। এবং সালফিউরিক বেঞ্চের হচ্ছে যে সাথেই থাকবা আরকি। এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। এখন আমরা হচ্ছে যে আমাদের নেক্সট চ্যাপ্টারে চলে যাবো। আজকে তো আমরা ২ টা চ্যাপ্টার শেষ করার মানে চেষ্টায় আছি বা ২ টা চ্যাপ্টারই শেষ করব। এবং আমাদের নেক্সট চ্যাপ্টারটা কোনটা হবে সেটা হচ্ছে যে ৬ষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন। রাষ্ট্র, নাগরিকতা ও আইন। ঠিক আছে? তোমরা চাইলে এখন কিন্তু ৫ মিনিট বা ১০ মিনিট ব্রেক নিয়ে আসতে পারো আবার ক্লাস করার জন্য। যেহেতু আমরা ২ টা চ্যাপ্টার পড়াচ্ছি এজন্য আরকি। যেহেতু একটা চ্যাপ্টার শেষ ওইখান থেকে একটু ব্রেক নিয়ে তোমরা কিন্তু এই চ্যাপ্টারটা শুরু করতে পারো। চলো তাহলে আমরা শুরু করি রাষ্ট্র, নাগরিকতা ও আইন। এখন আসো আমরা ১ম এ এই যে আমাদের চ্যাপ্টারের নাম রাষ্ট্র, নাগরিকতা ও আইন। এইটা আসলে কিভাবে ইন্টার রিলেটেড হয়েছে? একটা চ্যাপ্টারের বিষয়বস্তু এই ৩ টেই বা কেন হয়েছে? এটা একটু বোঝার চেষ্টা করি। এই রাষ্ট্র কি? রাষ্ট্র হইতেছে যে একটা ভূখণ্ড থাকবে। ভূখণ্ডটা অবশ্যই স্বাধীন হইতে হবে। ঠিক আছে? এবং একটা যদি ভূখণ্ড থাকে এবং সেটা যদি স্বাধীন ভূখণ্ড হয়, অবশ্যই সেখানে জনগণ থাকবে। ঠিক আছে? এই জনগণকে আমরা কি বলবো? নাগরিক বলবো। তাহলে রাষ্ট্র যেখানে আছে সেখানে অবশ্যই নাগরিক থাকবে। নাগরিক ছাড়া তো আর রাষ্ট্র হয় না। ঠিক আছে? এখন এই নাগরিকের দায়িত্বটাই কি? নাগরিকতা। এবং এই নাগরিকতাটা অবশ্যই যে নাগরিকের যে কিছু দায়িত্ব আছে বা রাষ্ট্রেরও কিছু দায়িত্ব আছে রাষ্ট্রের প্রতি নাগরিকের, নাগরিকের প্রতি রাষ্ট্রের। এই যে এটা পরিচালনা করার জন্য আমার কি লাগবে? একটা আইন লাগবে। বুঝতে পারছো? কিভাবে যে এই ৩ টা ওয়ার্ড ইন্টার রিলেটেড হইছে? অর্থাৎ রাষ্ট্র, নাগরিকতা ও আইন এই ৩ টার ওয়ার্ড হইতেছে যে একে অপরের সাথে অনেক ভালোভাবে রিলেটেড। দ্যাটস হোয়াই এই একটা চ্যাপ্টার এই ৩ টা বিষয়ে আলোচনা করা হয়েছে। ১ম এই এই চ্যাপ্টারে হচ্ছে যে রাষ্ট্র সম্পর্কে কিছু কথাবার্তা বলা হবে। তারপরে নাগরিকতা সম্পর্কে এট লাস্ট এটা না আইন সম্পর্কে কিছু কথাবার্তা বলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। চ্যাপ্টারটা খুবই ছোট এবং আসলে এই চ্যাপ্টারটা ছোট দেখে ছোট চ্যাপ্টারে কিন্তু বাদ দেওয়ার জিনিস কম। বুঝতে পারছো? বড় চ্যাপ্টার অনেক কিছু বাদ দিয়ে পড়া যায় বা রিডিং পড়লেও মনোযোগ দিয়ে বা সৃজনশীল পরীক্ষার জন্য কিছু টপিক পড়লে হয়। বাট এই নাগরিকতা এই আসলে চ্যাপ্টারটা একটু ছোট দেখে এই চ্যাপ্টারটা পুরোটা অংশই পড়তে হবে। দ্যাটস ওয়াই আমি আর কোনো স্লাইড বানাই নাই। আমি বইয়ের পিডিএফ থেকেই তোমাদের পড়াই দিচ্ছি আরকি বা পড়িয়ে দিচ্ছি আরকি। যাই হোক এখন আমরা দেখি একটু ১ম এ চ্যাপ্টারের শুরুতে কি বলছে? রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। অর্থাৎ আমাদের সামাজিক জীবনে আমরা যেখানে বসবাস করতেছি, সেখানে রাষ্ট্র হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অর্থাৎ এখানে রাষ্ট্রকে একটা প্রতিষ্ঠানের সাথে তুলনা করছে। সমাজে বসবাসরত সকল মানুষকে একটি ঐক্যসূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্যই রাষ্ট্রের আবির্ভাব ঘটে। সমাজের বিকাশ একটি স্তরে সমাজের মধ্য থেকেই রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। এরপরে দেখো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে সর্বজনীন কল্যাণ সাধনকারী অর্থাৎ রাষ্ট্র এমন সিদ্ধান্ত নিবে যার কারণে নাগরিকের সর্বস্তরে সবার জন্য কি হবে? কল্যাণ হবে এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। অর্থাৎ তোমার একটা স্বাধীন রাষ্ট্র আছে, তাহলে সেখান থেকে তুমি কি তোমার স্বাধীন দে স্বাধীন কি বলে? তোমার স্বাধীন মনোভাব কি করতে পারবা? প্রকাশ করতে পারবা। তারপর হচ্ছে রাষ্ট্র হলো নাগরিকদের জন্য নাগরিকদের সুখ ও শান্তি বিধান করার জন্য রাষ্ট্রকে অনেক কাজ করতে হয়। রাষ্ট্রের এই কাজগুলো অপরিহার্য এবং কতগুলো ঐচ্ছিক। অর্থাৎ কিছু কাজ আছে কি রাষ্ট্রের অপরিহার্য যে করতেই হবে নাগরিকের জন্য। আর কিছু কাজ কি আছে ঐচ্ছিক যে করলে যদি অপরিহার্যগুলা করা হয়ে যায় তাহলে ঐচ্ছিকে মানুষ হাত দিবে। বুঝতেই তো পারতেছো। আবার রাষ্ট্রের প্রতি নাগরিকদেরও বেশ কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। অন্যদিকে নাগরিক জীবনের নিরাপত্তা বিধান ও সমাজের বিদ্যমান সমস্যাগুলো প্রতিরোধ ও প্রতিকারে আইন বিধিবিধান আবশ্যক। অর্থাৎ এই যে আমার রাষ্ট্র পরিচালনার জন্য কিছু বিধিবিধান লাগবে, এই বিধিবিধানের জন্যই কি
আইন আবশ্যক। এই অধ্যায়ে আমরা রাষ্ট্র, নাগরিক ও আইন সম্বন্ধে অবহিত হব। অর্থাৎ চ্যাপ্টারের মোটামুটি একটা সামারি একদম ১ম এ তুলে ধরছে। এটাকে বলে অ্যাবস্ট্রাক্ট আরকি। ঠিক আছে? ভূমিকা আরকি বলা যাইতে পারে ভূমিকা। ঠিক আছে? যাই হোক এখন আমরা চ্যাপ্টারে যাই যে ১ম এ কি বলছি রাষ্ট্রের ধারণা। রাষ্ট্রের ধারণা বলতে আমরা কি বুঝি? প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। হঠাৎ করে কোনো রাষ্ট্রের উৎপত্তি হয়নি। ঠিক আছে? এখন দেখো এখানে কি বলছে সময়ের পরিবর্তনে একসময় রাষ্ট্রের উৎপত্তি হয়। মানুষই রাষ্ট্র সৃষ্টি করে। রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিকেরই রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলতে হয়। রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। অর্থাৎ রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। অর্থাৎ পার্টিকুলার নাগরিক যেমন আমরা নাগরিক হিসেবে কি বাংলাদেশী, তারপরে ইন্ডিয়া আছে। অর্থাৎ রাষ্ট্রর রাষ্ট্র ভেরি করে। বুঝতে পারছো? নাগরিকদের সুন্দর সুষ্ঠুভাবে বাঁচার জন্য রাষ্ট্র অনেক কাজ করে থাকে। এখন দেখো এখানে কিছু মতবাদ আছে। এই মতবাদগুলো অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এরিস্টটলের মতে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই কি রাষ্ট্র। এবং রাষ্ট্রবিজ্ঞান আর ম্যাকাইভারের মতে এই যে ম্যাকাইভার আছে না এই ম্যাকাইভার লোকটার অনেক মতবাদ আছে এই চ্যাপ্টারে। অনেক না মানে ২-৩ টা মতবাদ আছে মেবি। দেখো ম্যাকাইভার কি বলছে? রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। এই আমরা কি পাইছি? রাষ্ট্র সম্পর্কে আমরা হচ্ছে যে ২ টা মতবাদ পাইছি। দেখো অধ্যাপক গভর্নরের মতে আরো একটা মতবাদ আছে। সেটা হচ্ছে যে অধ্যাপক গভর্নর। অধ্যাপক গভর্নর রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দেয়। তিনি বলেন, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে অর্থাৎ অনেক জনগণ বা অনেক জনসমষ্টি নিয়ে গঠিত একটি জনসমাজ। জনসমাজ বলতে বুঝাইছে মানব আ পরিপূর্ণ সমাজ হবে অবশ্যই। বুঝতে পারছো? যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত, অর্থাৎ কেউ তাকে অ্যাটাক করতে পারবে না আরকি। এবং আ সরি আ হ্যাঁ, এবং কই গেল? এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে। যে সরকারের প্রতি ওই সমাজ স্বভাবতই অনুগত। ঠিক আছে? এইটা হচ্ছে যে ম্যাকাইভারের সবচেয়ে কি পূর্ণাঙ্গ সুস্পষ্ট সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো থেকে বইয়ের একটা সংজ্ঞা আছে সেটা হচ্ছে কি তাহলে আমরা বলতে পারি রাষ্ট্র হলো ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। তোমাদের যদি বলে রাষ্ট্র কাকে বলে বা রাষ্ট্র কি তোমরা এই সংজ্ঞাটা লেখার চেষ্টা করবা। আর যদি স্পেসিফিক বলে দেয় এরিস্টটলের মতে রাষ্ট্র কি, ম্যাকাইভারের মতে রাষ্ট্র কি বা গার্নারের মতে রাষ্ট্র কি তাহলে ওই স্পেসিফিক মতবাদগুলো তোমাদের লিখতে হবে পরীক্ষায় আরকি। বাট যদি বলে অ্যাজ ইউজুয়াল ক নাম্বারের জন্য রাষ্ট্র কি আসে তাহলে তোমরা এটা লিখতে পারবা। আর গ এ যদি ধরো রাষ্ট্র নিয়ে কোনো কোশ্চেন আসলো, ক, খ এ রাষ্ট্র নিয়ে কোনো আলোচনাই নাই। বাট গ এ হঠাৎ করে রাষ্ট্র নিয়ে একটা উদ্দীপকের সাথে চলে আসলো। তখন তোমাকে ১ম এই গ এ যে রাষ্ট্র যে সংজ্ঞা দিয়ে শুরু করবা সেটা হচ্ছে এই সংজ্ঞা দিয়ে তোমরা শুরু করতে পারো। এবং বিভিন্ন ব্যাখ্যামূলক কোশ্চেনে তোমরা এরিস্টটল, ম্যাকাইভারের উক্তিগুলা তুলনা মানে নিয়ে এসে তুলনা করতে পারো। বুঝতে পারছো? এইভাবে এজন্য তোমার এই প্রত্যেকটা কি সংজ্ঞাই ভালোভাবে মুখস্থ করতে হবে। তাহলে রাষ্ট্র আমার কি? রাষ্ট্র হচ্ছে যে আমার একটা ভূখণ্ড ভিত্তিক সমাজ থাকবে। তাহলে এখানে ভূখণ্ড থাকা একদম ম্যান্ডেটরি। তারপর কি বলছে? যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে। অর্থাৎ একটা সংগঠিত সরকার আছে এবং সরকারের নিয়ন্ত্রণে বা সরকারের অধীনে কিছু কি আছে? জনসমষ্টি আছে। এবং নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে কি আছে? সার্বভৌমত্ব বা স্বাধীনতা আছে। ঠিক আছে? এই ৪ টা পয়েন্ট যদি তুমি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে তোমার সংজ্ঞা কোনো ব্যাপারই না। এখন আসো রাষ্ট্রের উপাদান। আমাদের রাষ্ট্রের উপাদান কয়টি? ৪ টি উপাদান দেখতে পাই। রাষ্ট্রের মোট উপাদান কয়টি? ৪ টা। যেমন কি? জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এটা কিন্তু আমরা রাষ্ট্রের সংজ্ঞার মধ্যেই পেয়ে গেছিলাম। ঠিক আছে? এই ৪ টা উপাদানের কথা কিন্তু আমরা রাষ্ট্রের সংজ্ঞার মধ্যেই পড়ে ফেলেছিলাম আরকি। এখন দেখো জনসমষ্টি। জনসমষ্টি বলতে আমি কি বুঝি? জনসমষ্টি বলতে আমরা বুঝি নাগরিক বা মানুষদের। ঠিক আছে? দেখো রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। অর্থাৎ প্রাথমিক মানে বুঝো প্রাইমারি। অর্থাৎ এই উপাদানটা আমার থাকতেই হবে বা একদম মৌলিক উপাদান। মৌলিক উপাদান কোনটা হচ্ছে যে মানুষ বা জনগণ। কারণ একটা জায়গা পড়ে আছে, ভূখণ্ড আছে, সেখানে মানুষ নাই। তাহলে সেটা কি অবশ্যই রাষ্ট্র হবে? সেটা তো রাষ্ট্র হবে না। এখন দেখো এই জনসমষ্টির কিন্তু কোনো কি বলে লিমিট নাই। বুঝছো? যেমন এখানে বলছে গণচীন বা গণচীন ও
হচ্ছে যে ভারতের জনসংখ্যা ১০০ কোটিরও উপরে। অন্যদিকে স্যান মেরিনো এবং কি মোনাকো এই দুটি ক্ষুদ্র রাষ্ট্রের জনসংখ্যা যথাক্রমে ৩৩০০ সরি ৩৩,২২৫ ও ৩৮,০০০। ঠিক আছে? তাহলে এটার কিন্তু কোনো লিমিটেশন নাই যে এতটুক ভূমি আছে এখানে এতটুকু জনসংখ্যা থাকতে হবে। এরকম কিন্তু কোনো লিমিটেশন নাই। এখন দেখো নির্দিষ্ট ভূখণ্ড। এই নির্দিষ্ট ভূখণ্ডের ভিতরে কিন্তু ভূখণ্ড বলতে স্থলভাগ, সমুদ্র সীমা, আকাশ সীমাও বুঝায়। বুঝতে পারছো? অনেক সময় নদী বা সাগর ভাগ করা হয় না? যেটা কোন রাষ্ট্রে পড়বে? এটা কিন্তু পুরা রাজনৈতিক বিষয়। বুঝতে পারছো? এটা কিন্তু রাজনৈতিক বিষয় এবং এটা অবশ্যই ওই সময় যে পার্টিকুলার সরকার হচ্ছে যে রাষ্ট্রের অধীনে থাকবে তার সিদ্ধান্তের উপরে কিন্তু সবটা নির্ভর করে। অর্থাৎ আমার নদী কোন জায়গায় হবে, কি হবে না হবে এগুলো কিন্তু সরকারের উপরে নির্ধারণ করে। ঠিক আছে? তারপর হচ্ছে যে ১৯৭১ সালের কি লিখছে এখানে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসেবে কি হয়? হিসেবে স্থান পায়। অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপের সমষ্টি হতে পারে। তো দ্বীপের সমষ্টি হতে পারে এরকম রাষ্ট্র কোনগুলো? জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি। এখন আসো সরকার। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হলো কি? সরকার। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। তো সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কি প্রতিষ্ঠিত হয়? কর্তৃত্ব। ঠিক আছে? এটা ভেরি ইম্পোর্টেন্ট এমসিকিউতে আসতে পারে। তারপর হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার ৩ টি বিভাগ। কি, কি? আইন, শাসন ও বিচার বিভাগ। আরেকবার বলতেছি রাষ্ট্র পরিচালনার কয়টি বিভাগ? ৩ টি বিভাগ। কি, কি? আইন, শাসন এবং বিচার বিভাগ। তুমি যদি একটু মনোযোগ সহকারে এই ক্লাসটা শুনো আর হচ্ছে যে একটু ভালো করে এই ক্লাসটা দেখো তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা প্রায় তোমার কভার হয়ে যাবে। তারপর তুমি জাস্ট একবার রিডিং করে নিলে হইতেছে আরকি। ঠিক আছে? এই চ্যাপ্টারটা একটু বেশি মুখস্থ বেস আরকি। প্রত্যেকটা লাইনে, লাইনে ধরো কিছু, কিছু টপিক আছে যেটা তোমাকে মুখস্থ করতে হবে। তারপরে দেখো অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র যদি জীবদেহ হয় তবে সরকার এর মস্তিষ্ক স্বরূপ। অর্থাৎ তোমার জীবদেহ পরিচালনা করে কে? মস্তিষ্ক না? ঠিক তেমন তাহলে রাষ্ট্র পরিচালনা করবে কে? সরকার। as simple as it। তারপরে হচ্ছে যে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হচ্ছে যে রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান। সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। ঠিক আছে? সার্বভৌমিকতা। সার্বভৌম শব্দ দ্বারা চরম বা চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ তুমি হচ্ছে যে একটা রাষ্ট্র স্বাধীনতা পেয়ে গেছে অর্থাৎ রাষ্ট্রের সকল ক্ষমতা ওই জনসমষ্টির মধ্যে চলে আসছে। এটা আর কারো অধীনে না। ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে যে তোমার কি আছে? ভূখণ্ড আছে, নাগরিক আছে, তারপরে তোমার সরকারও আছে। বাস তোমার সার্বভৌমত্ব নেই। তাহলে কি ওটা রাষ্ট্র নামে পরিচিত হবে? হবে না। ১৯৭১ সালেই কেন বাংলাদেশের আহ, মানে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র কেন প্রতিষ্ঠিত হয়েছে? বিকজ ১৯৭১ সালে আমরা ফাইট করে সার্বভৌমত্ব কি করছিলাম? অর্জন করছিলাম। এর আগে কিন্তু আমরা অন্য দেশের অধীনে ছিলাম। এর আগে একটা পুরো ভারত ছিল। তারপর ভারত বিজয়ের পরে হচ্ছে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হয়ে গেছে। তখন কিন্তু আমাদের আলাদা সরকার ছিল। সবকিছুই ছিল। তারপরেও কিন্তু আমরা কি বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র বা আমাদের যে ইচ্ছা অনুযায়ী কিন্তু আমরা কাজ করতে পারতাম। সার্বভৌমত্ব কিন্তু একটা সবচেয়ে মুখ্য উপাদান। অর্থাৎ তোমার ৩ টি উপাদান বা উপরের ৩ টি উপাদান আছে বাট সার্বভৌমত্ব নাই। তাহলে কিন্তু তোমার কি হবে না? রাষ্ট্র হিসাবে কি গণিত হবে না। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। এখন দেখো এখানে মোটামুটি শুধু না জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব এই ৪ টি উপাদান নিয়েই রাষ্ট্র গঠিত হয়। এর যেকোনো একটি উপাদান না হলে রাষ্ট্র গঠিত হতে পারে না। ঠিক আছে? এর যেকোনো একটি উপাদান না হলে রাষ্ট্র গঠিত হতে পারে না। এখন দেখো রাষ্ট্রের কার্যাবলী। রাষ্ট্রের কার্যাবলীকে আসলে ২ ভাগে ভাগ করা হয়েছে। কি, কি? সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে কি অপরিহার্য বা মুখ্য কার্যাবলী, আরেকটা হলো কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। এখন দেখো রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে অপরিহার্য বা মুখ্য কাজ বলা হয়। ২ নাম্বার কোশ্চেনের জন্য আসতে পারে যে অপরিহার্য বা মুখ্য কার্যাবলী বলতে কি বোঝো? রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কার্যাবলী বলতে কি বোঝো? তখন কিন্তু এইটা খুব ভালোভাবে তোমাদের এই কথাটা লেখা লাগবেই। ঠিক আছে? বা ক নাম্বারের জন্য আসতে পারে বা হচ্ছে যে গ এর জন্য আসতে পারে। তখন তুমি এই লাইনটা দিয়ে শুরু করবা। ঠিক আছে? এই দেখো আবার ম্যাকাইভারের একটা মতবাদ চলে আসছে। দ্য মডার্ন স্টেট গ্রন্থে আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ বা দায়িত্ব। অর্থাৎ আইন শৃঙ্খলা অর্থাৎ রাষ্ট্রের আইন এবং শৃঙ্খলা রক্ষা করাই কি রাষ্ট্রের প্রধান কাজ বা দায়িত্ব। নাগরিকের জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষায় নিশ্চয়তা থেকে রাষ্ট্র নামক সংগঠনের সৃষ্টি হয়।
জনসাধারণকে আইন মেনে চলতে বাধ্য করা, সমাজের শান্তি ভঙ্গকারীদের শাস্তির বিধান করা এবং সামগ্রিক অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখাই রাষ্ট্রের কি প্রধান কাজ। ঠিক আছে? দেন আসো এখানে আরো বিভিন্ন কথা বলছে যেমন আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রকে পরিচিতি করা, আইন প্রণয়ন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তারপরে রাষ্ট্রের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন, অর্থ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, রাষ্ট্র পরিচালনায় অর্থ সংগ্রহ ও বন্টন ব্যবহার গড়ে তোলা। অর্থাৎ কিছুদিন আগে যে বাজেট হইছে এটাও কিন্তু রাষ্ট্রের প্রধান কাজ। বুঝতে পারছো? তারপর হচ্ছে কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ। আমরা তো বুঝতেই পারি একটা রাষ্ট্র যখন তার আবশ্যক কাজগুলা করবে তখন সে কি করবে? তার ঐচ্ছিক কাজে হাত দিবে। বুঝতে পারছো? কিছু ঐচ্ছিক কাজ আছে সব রাষ্ট্রই করে। বাট যার ক্যাপিটাল যত বেশি, একটা রাষ্ট্রের সম্পদ যত বেশি, তার ঐচ্ছিক কাজগুলো তত বেশি সুন্দরভাবে হয়। এখন তোমার রাষ্ট্র হচ্ছে যে টাকা পয়সা কম। তোমার হচ্ছে যে ওরা ওর বাধ্যতামূলক কাজগুলা করতে হিমশিম খাচ্ছে। তাহলে ঐচ্ছিক কাজে তো ও কি মনোযোগী দিতে পারবে না। ঐচ্ছিক কাজের মধ্যে আমার কি, কি আছে? ঐচ্ছিক কাজের মধ্যে আছে কি? হচ্ছে যে সামগ্রিক উন্নতির জন্য নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হবে। জনকল্যাণ ও উন্নয়নে রাষ্ট্রের এই কাজগুলো ঐচ্ছিক বা গৌণ কাজ। যে রাষ্ট্র এখানে বলেই দিছে যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত বেশি উন্নত তার ঐচ্ছিক কার্যাবলী তত বেশি বিস্তৃত। এখন বাংলাদেশের সংস্কৃতিতে অত বেশি পরিবর্তন আমরা কেন দেখতে পারি না? বা বাংলাদেশের হচ্ছে যে নাগরিকদের নৈতিকতার যে স্টেবিলিটি একটা ব্যাপার-স্যাপার আছে। তারপর সরকার থেকে যে একটা আম স্টেপ গুলা নেয়, এগুলো আমরা কেন নিতে পারতেছি না? কারণ আমরা এখনো কি সারভাইভালার। আমরা এখনো আমাদের অবস্থানটাকে একটা স্টেবল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সারভাইভ করতেছি। যেখানে আসলে আমাদের মৌলিক চাহিদাগুলাই আমরা প্রত্যেকটা জনগণকে দিতে পারতেছি না। আর যে দেশগুলা প্রায় 90 থেকে 95% তাদের জনগণকে তাদের মৌলিক চাহিদার ইনশিওর করতে পারছে, তারাই কিন্তু তাদের সংস্কৃতি, তারপরে সামাজিকতা এবং অর্থনৈতিকতা এবং নাগরিকের মূল্যবোধ তৈরির জন্য বিভিন্ন সেশন এসবের কিন্তু কি ব্যবস্থা করতেছে। বাট যারা হচ্ছে যে ডেভেলপিং কান্ট্রি বা দরিদ্র কান্ট্রি এদের পক্ষে আসলে ঐচ্ছিক বিষয়গুলোতে ওইভাবে আসলে কাজ করা কি সম্ভব হয় না। এই কথাগুলাই মোটামুটি ভালোভাবে বলা আছে যেমন যে জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং বিদ্যমান বিভিন্ন বৈষম্য কুপ্রথা দূরীকরণে রাষ্ট্র গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করবে। তারপর দেখো বাল্যবিবাহ রোধ এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেকোনো রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি তার শিল্প বাণিজ্যের উন্নয়ন ও প্রসারের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ শিল্প এরপর হচ্ছে বাণিজ্য কি আরো বৃদ্ধি করতে রাষ্ট্রের কি অবশ্যই ভূমিকা রাখতে হবে। দেশের অবকাঠামো উন্নয়ন যথা রাস্তাঘাট, সেতু, সড়ক, রেলপথ, নৌ চলাচল, বিমান যোগাযোগ, ডাক, তার এরপর হচ্ছে টেলিযোগ এগুলো কি এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো তোমরা একটু রিডিং করে নিও তাহলে হয়ে যাবে। তেমন কিছু এখানে নাই। এখানে দেখো রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ হলো জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা। জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা। ঠিক আছে? অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে কি অবশ্যই রাষ্ট্রকে সচেষ্ট থাকতে হবে। একটা কিছু হয়ে গেলে অর্থাৎ জনগণের ক্ষতি সাধন হলে কি এটার হচ্ছে যে পে করতেই হবে অবশ্যই রাষ্ট্রকে। ঠিক আছে? এই কথাবার্তাগুলো এখানে বিভিন্ন কথা আছে যেমন খাদ্য ভেজাল, নারী ও শিশু পাচার রোধ, অধিকার সচেতনতা সৃষ্টি। মোটামুটি সবকিছুই কি ঐচ্ছিকের ভিতর পড়ে গেছে। তারপরে দেখো নাগরিকের ধারণা অর্থাৎ রাষ্ট্রের কথাবার্তা মোটামুটি এখানে শেষ। একটু ভালোভাবে রিডিং করে নিলে আশা করি তোমরা বুঝতে কোনো অসুবিধা হবে না। এখন দেখো নাগরিকের ধারণা। রাষ্ট্র গঠনের একটি পূর্ব শর্ত হচ্ছে কি জনসমষ্টি। ঠিক আছে? যখন একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করে তখন সে জনসমষ্টি রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচিত হয়। তারপর হলো যে রাষ্ট্রের সঙ্গে এই নাগরিকের সম্পর্ক অত্যন্ত নিবিড়। রাষ্ট্রের নাগরিকদের দায়িত্ব কর্তব্য জ্ঞানের উপর রাষ্ট্রের কার্যক্রমের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে। অবশ্যই এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমার একটা দেশের নাগরিক যদি একদম বাজে হয়, শিক্ষিত না হয়, অসচেতন হয়, সেই বা দুর্নীতিপ্রবণ হয়, সেই রাষ্ট্র কিন্তু আসলে খুবই সহজে সফল হইতেই পারবে না সোজা কথা। ঠিক আছে? ব্যর্থই থাকবে আরকি। এবার ল্যাটিন শব্দ সিভিক্স থেকে সিটিজেন বা নাগরিক শব্দটি উৎপন্ন হয়েছে। যেটা ইস ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এমসিকিউ তে অনেক আসে দেখবা। তারপর হচ্ছে পৌরনীতি পাঠের মূল বিষয়বস্তু কি? নাগরিকত্ব ও রাষ্ট্র। ঠিক আছে? এবার দেখো বর্তমান নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। আগে কি ছিল? নগর ভিত্তিক রাষ্ট্র ছিল। এখন কি হয়েছে? জাতীয় রাষ্ট্র উৎপত্তি হয়েছে। আধুনিক রাষ্ট্রসমূহ আয়তনে অনেক বড়। এখানে জনসংখ্যাও বেশি। নাগরিকের সুবিধাসমূহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকলেই ভোগ করে। কিন্তু এত বিপুল জনসমষ্টিকে সরাসরি শাসন কার্যে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়।
তো এই জন্য কিন্তু আসলে কি হয়েছে সরকার কি হয়েছে গঠন করা হয়েছে এবং সরকারের কি হয় সরকারের হচ্ছে যে জনগণের ভোট দিয়ে বা জনগণের ইচ্ছাতেই কিন্তু সরকার গঠিত হয় ঠিক আছে এখন দেখো এখানে কিছু আবার মতবাদ চলে আসছে আধুনিক রাষ্ট্র ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞান হ্যারোল্ড জেলাসিক জেলাসিক রাইট জেলাস্কি তার নাগরিকের সংজ্ঞায় বলেছেন যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই আসলে কি নাগরিক বলা হয় অধ্যক্ষ অধ্যাপক গ্যাটেল বলেন নাগরিক হচ্ছে রাজনৈতিক সমাজে সেসব সদস্য যারা উক্ত সমাজের প্রতি কর্তব্য পালনে বাধ্য থাকেন এবং সমাজ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা লাভের অধিকারী হন একদম সিম্পল কথাবার্তা তোমরা অবশ্যই এটা ভালোভাবে মুখস্থ করে রাখবে তারপরে দেখো নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ঠিক আছে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কি রাষ্ট্রের প্রতি কয়েকটা দায়িত্ব আছে এগুলো আমাদের কি অবশ্যই নাগরিক হিসেবে মেনে চলা উচিত যেমন কি নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ মেনে চলা রাষ্ট্রের নিরাপত্তা অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিকের সর্বদা সজাগ ও চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে অর্থাৎ যেটা আমরা 1971 সালে দেখছিলাম আর যে রাষ্ট্র স্বাধীনের জন্য কি তারা প্রাণও দিয়ে দিয়েছিল আর কি তা রাষ্ট্রের প্রচলিত আইন সংবিধান মেনে চলা ঠিক আছে সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া নাগরিকের পবিত্র দায়িত্ব করতে হবে। অর্থাৎ ভোট দেওয়া তুমি তোমার যাকে যোগ্য মনে হয় তাকে ভোট দেওয়া কি তোমার অবশ্যই দায়িত্ব তারপরে দেখো রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকদের প্রদেয় কর ও খাজনা তাহলে যত সময় কর ও খাজনা দেওয়া কি নাগরিকের একটা অবশ্যই ভাইটাল রুল তারপর হচ্ছে যে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন নাগরিকের কর্তব্য এবং এতে সাহায্য করাও কিন্তু নাগরিকের কর্তব্য বুঝছো এবং তুমি যখন সরকারি চাকরিজীবী হও তাহলে তোমাকে অবশ্যই রাষ্ট্রের কিছু কাজই তো তুমি করে দিচ্ছ তাহলে এই কাজটা তোমার সহায়তা একাগ্রতা ও নিষ্ঠার সাথে করাও কি তোমার দায়িত্ব প্রতিটি শিশু রাষ্ট্রের নাগরিক এখন শিশুগুলো যদি রাষ্ট্রের নাগরিক হয় ওদের পিতামাতার প্রতি দায়িত্ব থাকবে না ওকে শিক্ষিত করা ওকে স্কুলে পাঠানো এবং ওকে বিভিন্ন টিকাদান যে গুলা আছে ওরা ঠিকভাবে দেওয়া যাতে আমার শিশুই তো আমার রাষ্ট্রের কি ভবিষ্যৎ না তাহলে এগুলোকে ইনসিওরিটি করা হচ্ছে পিতামাতার দায়িত্ব ঠিক আছে প্রত্যেক নাগরিকেরই দেশপ্রেম উদ্বুদ্ধ হতে হবে নিজস্ব সংস্কৃতি রাষ্ট্রীয় অর্জন সফলতা এবং সবসময় দেশের মঙ্গল কামনা করা নাগরিকদের কর্তব্য প্রত্যেক নাগরিকের একে অপরকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে অর্থাৎ একটা মানুষের এখন এতগুলা মানুষ তোমার কার্যকলাপ বা আচার-আচরণ কি হইতে ভালো নাই লাগতে পারে। এজন্য ওর সাথে তুমি মারামারি বা ঝগড়া করে দিবা। ঐক্যতা থাকবে না। এরকম তো আর হইতে পারে না। ঠিক আছে? এজন্য সকলকে সহ্য করার একটা ক্ষমতা তোমাকে অবশ্যই রাখতে হবে। এটা চলাফেরার ক্ষেত্রে সকল ক্ষেত্রেই অনেক বেশি প্রয়োজনীয়। এখন আসো বৈচিত্র্যের মধ্যে কি সৌন্দর্য নিহিত। ঠিক আছে? বৈচিত্র্যের মধ্যেই কি সৌন্দর্য নিহিত। খুবই সুন্দর একটা কথা বলছে। বৈচিত্র্যের মধ্যে কি সৌন্দর্য নিহিত। তারপরে দেখো প্রত্যেক নাগরিককেই বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের এমনকি রাষ্ট্রের বেআইনি কোনো কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নাগরিকদের নৈতিক দায়িত্ব অর্থাৎ রাষ্ট্র একটা খারাপ কাজ করতেছে ওইটার সমালোচনা না করলে রাষ্ট্রের কি নাগরিকের নৈতিক দায়িত্ব কিন্তু পালন হচ্ছে না সবারই উচিত যে রাষ্ট্রের হচ্ছে যে কোনো খারাপ কাজ করলে ওইটার এগেইনস্টে আওয়াজ তোলা আরকি। বুঝতে পারছো? তাহলে এই সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে। তাই এই দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করতে শুধু যে সরকারের ভূমিকা আছে তা না। এখানে কিন্তু সরকারের চেয়েও নাগরিকরা কিন্তু অনেক ভাইটাল রোল প্লে করে। এটা আমরা এই পাঠের মাধ্যমে আসলে বুঝতে পারছি। এখন দেখো আইনের ধারণা। সাধারণভাবে আইন বলতে সামাজিকভাবে স্বীকৃত লিখিত, অলিখিত বিধিবিধান ও রীতিনীতিকে বোঝায়। এটা কিন্তু একটা কি হয়ে গেছে? সংজ্ঞা হয়ে গেছে। এই সংজ্ঞাটা তোমরা মনে রাখবা বা মুখস্থ করেই ফেলবা আরকি। মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা এবং সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য অধিকাংশ মানুষই এই নিয়ম কানুন মেনে চলে। তারপর হলো যে দেখো এখানে আরো একটা মতবাদ আছে। টি.এইচ. গ্রিন বলেছেন, রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার বাধ্যতামূলক সমূহই কি আইন। অধ্যাপক হল্যান্ডের মতে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রণীত হয়। আইনের একটি উৎকৃষ্ট সংজ্ঞা করেছেন উড্রো উইলসন। তিনি বলেন, আইন হলো সমাজের সে সকল প্রতিষ্ঠিত প্রথা নীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যা সরকারের অধিকার ক্ষমতার দ্বারা বলবৎ করা হয়। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট কথা বলছে যে আইন হচ্ছে যে এমন কিছু যেটা হচ্ছে যে সরকার ও সমাজ রাষ্ট্র দ্বারা স্বীকৃত হবে। ঠিক আছে? এবং সরকারের অধিকার অর্থাৎ যে সরকার অধিকারে থাকবে
তার ক্ষমতার দ্বারা কিন্তু বলবৎ করা হবে। এখন একজন অন্য সরকার চলে আসছে, তার কাছে কিন্তু আইন পরিবর্তনের সুযোগ আছে। বুঝতে পারছো? এটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? সুতরাং সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের সামাজিক কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকেই আইন বলে। ঠিক আছে? এটাও কিন্তু সংজ্ঞা। এই সংজ্ঞাটা আরো তোমরাই ভালো যেটাই যেটা দিতে পারো। এটা বলতে পারো যে সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত মানুষের সামাজিক কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকে আইন বলে। এখানে তিনটা কথা আছে। এখানে হচ্ছে যে অবশ্যই এটা কি হইতে হবে, সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হইতে হবে এবং এটা মানুষের সামাজিক কল্যাণের জন্য হইতে হবে, এমন না যেটা মানুষের অকল্যাণ বয়ে আনবে। এবং গৃহীত সুনির্দিষ্ট নিয়ম, এটা একটা সুনির্দিষ্ট নিয়ম হতে হবে। এই তিনটা সমষ্টিকে গিয়ে বলবো আমরা আইন বলবো। অর্থাৎ সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, তারপর হচ্ছে সামাজিক কল্যাণ, তারপর হচ্ছে সুনির্দিষ্ট কিছু নিয়ম। এই তিনটার সমষ্টিকে কি বলবো আমরা? আইন বলবো। আশা করি আইন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না আরকি। তারপর দেখো আইনের বৈশিষ্ট্য। আইনের বৈশিষ্ট্য কয়টা? ৫ টা। আইন মানুষের বাহ্যিক আচরণ ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। আইন হচ্ছে সার্বজনীন অর্থাৎ সবার জন্য সমান। তা সমভাবে রাষ্ট্রের সকলের জন্য প্রযোজ্য হয়। আইন হচ্ছে এক ধরনের আদেশ বা নিষেধ যা সকলের মান্য করতে হবে। তারপর হচ্ছে যে যারা আইন অমান্য করে তাদের সাজা পেতে হয়। এবার আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত এবং আরোপিত। আইন হলো সমাজে প্রচলিত প্রথা ও রীতিনীতি। তারপরে দেখো আইনের বিভিন্ন উৎস রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান হল্যান্ড আইনের ৬টি উৎসের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো প্রথা, ধর্ম, বিচার সংক্রান্ত রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ ও আইনসভা। দেখো আইনের উৎস কয়টা? ৬টা। এটা কে বলছে? রাষ্ট্রবিজ্ঞান হল্যান্ড বলে গেছে। রাষ্ট্রবিজ্ঞান কে বলছে? হল্যান্ড বলে গেছে। ইম্পর্টেন্ট জিনিসটা। তারপর প্রথা, ধর্ম, বিচার সংক্রান্ত রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ, আইনসভা। এখন দেখো প্রথা। প্রথাটা কি? আমরা তো অবশ্যই কি একটা আচার সংস্কৃতির মধ্যে দিয়ে আসছি। কারণ আমাদের এই সংস্কৃতি আচারের মধ্যে যেগুলো কুসংস্কৃত বা কুসংস্কার না, যেগুলো সামাজিক প্রথা, ওইগুলোকে মেনটেন করেই কি আসলে আইনটা তৈরি করা হয়েছে। যেমন ব্রিটিশের অধিকাংশ আইনই কি কোথা থেকে এসেছে। তারপরে দেখো ধর্ম। ধর্ম মানুষের উপর ধর্মের প্রভাব অপরিসীম। অর্থাৎ তোমার কোনটা ভালো কোনটা খারাপ এটা তো তোমার ধর্ম দ্বারাই তুমি ছোটবেলা থেকে শিখে আসছো। মিথ্যা কথা বলা যে পাপ, এটা তুমি তোমার ধর্মগ্রন্থ থেকেই প্রথমে বুঝতে পারছো। বুঝতে পারছো? এবং তোমার ন্যায়, নৈতিকতা সবকিছু কিন্তু কি তোমার ধর্মের উপরে কি করতেছে? নির্ভর করতেছে। অ্যাজ লাইক অ্যাজ মনে করো তোমার জন্য কি হইতেই পারে যে তুমি ধরো নিরামিষ আর একজন আমিষ। তাহলে ওর জন্য আমিষ খাওয়া কি ঠিক আছে, সমস্যা নাই। আর যে নিরামিষ তার জন্য আমিষ খাওয়া পাপে। ঠিক আছে? জাস্ট একটা পুরা জিনিসটাই পরিবর্তন হয়ে গেছে। কারণ কি? ধর্মগ্রন্থের কারণে। তোমরা একটু বোঝার জন্য বুঝিও, এখানে কিন্তু কোনো মানে মানে এটার মধ্যে কিন্তু আমি কোনো মানে ক্রিয়েট কিছু করার জন্য বলি নাই। জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি যে আমার যে নৈতিকতা বোধটা ওটা কিন্তু আমাদের ধর্ম বই থেকে বা ধর্মজ্ঞান থেকে কিন্তু আসে। এবং ওইটা আমরা যত বেশি ভাবে ধারণ করি তত বেশি ভাবে আমাদের মধ্যে আসলে রিফ্লেক্টেড হয়। ঠিক তেমনই আসলে মানুষের ধর্ম থেকেই কিন্তু অনেক আইন নেওয়া হয়েছে বা ধর্মগ্রন্থ থেকেই কিন্তু অনেক বেশি আইন নেওয়া হয়েছে। ঠিক আছে? সেক্ষেত্রে হিন্দু আইন, যে ইসলামের রাষ্ট্রের আইন প্রধানত কি কোরআন ও শরিয়ার উপর নির্ভরশীল এবং হিন্দু আইনও মূলত হিন্দুদের ধর্মীয় গ্রন্থ যেমন বেদ, গীতা, রামায়ণ প্রভৃতির উপর নির্ভরশীল। এখন এরকম অনেক কিছু বিষয় আছে যেমন বিবাহ, উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে মুসলমান ও হিন্দু সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় আইন মেনে চলে। অর্থাৎ হিন্দুদের যে ধর্ম সেটা হিন্দুরা মানবে, মুসলমানের গ্রন্থে যেটা আছে ওটা মুসলমানদের মানবে, মানে মেনে চলবে, যেহেতু বিবাহ আর উত্তরাধিকার এই প্রভৃতি বিষয়ের ক্ষেত্রে আর কি তাদের ক্ষেত্রে কি ভেরি করে আর কি। এখন দেখো বিচার সংক্রান্ত। এখন দেখো একসময় কি হয়েছে, বিচারপতি দাঁড়ায় আছে এমন একটা কেস চলে আসছে যে কেসটা আসলে কি হইতেছে, আইনের কোনো মাপকাঠি দ্বারা আমি কি করতে পারতেছি না, পরিমিত করতে পারতেছি না বা রেজাল্ট দিতে পারতেছি না। তখন বিচারপতি কি করে, একদম নিরপেক্ষ থেকে নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে কি করে একটা রায় দেয় এবং ওই রায়টাই পরবর্তীতে আইনের উৎস হয়ে যায়। এটাই হলো যে বিচার সংক্রান্ত কি, বিচার সংক্রান্ত হচ্ছে যে রায় বা আইনের বিচার সংক্রান্ত উৎস। বুঝতে পারছো? একদম বেসিক কথা কিন্তু। তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে বিজ্ঞানসম্মত আলোচনা। অর্থাৎ আইনের অনেক কিছুই তো ধরো কি প্রথা থেকে আসছে। এখন যেই প্রথাগুলার বিজ্ঞানসম্মত কোনো কি নাই, ভ্যালিডিটি নাই, ওগুলা কি জন্য আইনে আমি ইনক্লুড করব। তাহলে আইন আমার যেটা হবে সেটা অবশ্যই কি হবে,
আমার অবশ্যই সেটা হচ্ছে যে বিজ্ঞানসম্মত হইতে হবে বা বিজ্ঞানসম্মত প্রুফ থাকতে হবে। কোনো অযৌক্তিক কথাবার্তা আমার কি আইনে থাকবে না। তারপরে দেখো এখানে কি বলছে ব্রিটেনের আইন ব্যবস্থায় আইনবিদ কোক, ব্ল্যাকস্টন, আমেরিকার ক্যান্ট, ইসলামী আইনের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখের অনেক অভিমতই আইনের মর্যাদা লাভ করেছে। তারপর দেখো ন্যায়বোধ। বিচারক এটা আসলে ওইটা সেম প্রায় সেম বিচার সংগ্রাম তো আর এটা ন্যায়বোধটা প্রায় সেম। বিচারক যখন প্রচলিত আইনের মাধ্যমে কিংবা উপযুক্ত আইনের অভাবে ন্যায় বিধান করতে ব্যর্থ হন তখন নিজস্ব সামাজিক নীতিবোধের আলোকে ন্যায্য রায় প্রদান করে। এরূপ নীতিবোধ দ্বারা প্রণীত আইন দেশের আইনের মর্যাদা লাভ করে। এই ন্যায়নীতি ও ন্যায়পরায়ণতা আইনের একটি প্রকৃষ্ট উৎস। তারপর দেখো আইনসভা। আধুনিক রাষ্ট্রের আইনসভাই কি আইনের প্রধান উৎস। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেরই আইনসভা বা আইন পরিষদ আছে। এই আইনসভায় দেশের জনগণের স্বার্থকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন হয়ে থাকে। এছাড়াও রাষ্ট্রীয় সংবিধান ও রাষ্ট্রপ্রধানের জারিকৃত প্রশাসনিক ডিগ্রি, তারপর হচ্ছে যে বৈদেশিক চুক্তি, তারপর আন্তর্জাতিক আইন ও কনভেনশনের রেটিফিকেশন আইনও হিসেবে গৃহীত হয়। এখন দেখো সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা। এটা তো অনেক বেশি কি তোমরা বুঝোই যে সুশাসনের আইনের আসলে কি নাই কোনো বিকল্প নাই। আমার দেশে যদি আইন না থাকতো আমি তো আসলে সুশাসনটা ক্রিয়েট করতে পারতাম না, ওটা সাম্যতা ক্রিয়েট করতে পারতাম না। একজন কি করে গেছে অপরাধ করে চলে গেছে বা কোনো কিছুর অপব্যবহার করছে এর কোনো শাস্তি নাই, তাহলে কি মানুষ নিজেকে কন্ট্রোল রাখতে পারতো? পারতো না। এটা বেসিক জিনিস বুঝো। যার বাসায় বলে দিছে যে তুমি রাত্র 10টার পরে 10টার আগে তোমাকে বাসায় আসতে হবে, তার কিন্তু সে যতই কাজ থাকুক সে কিন্তু তাড়াহুড়া করে 10টার আগে বাসায় ফেরার চেষ্টা করে। এই যে তার ভিতরে একটা ভয়, তার ভিতরে যে একটা পিছুটান, এটা কাজ করে কিসের কারণে? তার পারিবারিক একটা নিয়ম শৃঙ্খলার কারণে। এখন কেউ যদি বলে তার পরিবার থেকে তুমি রাত্র 12টায় আসো, 1টায় আসো, কিছুই না। আমার কোনো যায় আসে না। বা এরকম যদি তুমি যখন মেসে থাকো বা হোস্টেলে থাকো, ধরো হোস্টেলের কি গেট বন্ধ করে দিবে 7টায়। তো তোমার যেকোনোভাবে কি করতে হবে? 7টার আগে মেসে বা হোস্টেলে যাইতেই হবে। তাহলে এই আইনের কারণেই কিন্তু কি তোমার লাইফে তোমার কর্মকাণ্ডে অনেক বেশি এফেক্ট পড়ে যাচ্ছে। তাহলে অবশ্যই আমি বুঝতে পারতাছি যে মানুষকে একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে আনতে মানুষের আচার ব্যবহারকে সংকুচিত করার কারণে, অর্থাৎ আমি আমার আচার ব্যবহারটাকে কি করতেছি? সংকোচন করতেছি। অর্থাৎ আমি অনেক কিছু চাইলেই করতে পারি, বাট করতেছি না। আমার বাহ্যিক ব্যাপারকে আমি সংকোচন করতেছি। এইটার মূল আসলে কারণ কে? আইন। বুঝতে পারছো? আশা করি এর চেয়ে সহজভাবে আর বুঝানো আমার মনে হয় না পসিবল। আমি একদম সহজভাবে বুঝাই দিছি। তারপর তোমরা একটু বইটা রিডিং করে নিলে আমার মনে হয় না এই ব্যাপারে তোমরা কেউ না বুঝে থাকবা, বিকজ ইউ অল আর সায়েন্সের স্টুডেন্ট। তোমরা এর চেয়ে কঠিন কঠিন বিষয় আসলে বুঝে আসছো আর কি। যাই হোক, এখন দেখো বাংলাদেশের তথ্য অধিকার আইন। বাংলাদেশের তথ্য অধিকার আইন কোনটা হচ্ছে পাইরেসি, বুঝতে পারছো? অর্থাৎ আমি একটা জিনিস লিখছি বা একটা তথ্য আছে ওইটা কেউ কপি করে দিছে, ওইটার ক্ষেত্রে যে নীতিমালা আছে ওইটাই হলো তথ্য অধিকার আইন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৩৯ অনুচ্ছেদের চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তথ্য প্রাপ্তির অধিকার এরই একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের সরকার ৫ই এপ্রিল ৫ এপ্রিল ২০০৯ ৫ এপ্রিল ২০০০ সরি ৫ এপ্রিল ২০০৯ তথ্য অধিকার আইন জারি করে। জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে এই আইন প্রণীত হয়। এখন দেখো এর মধ্যে কি পড়ে গেছে দেখো তো একটু। তথ্য অধিকার আইনে তথ্য বলতে কোনো কর্তৃপক্ষের গঠন কাঠামো, অর্থাৎ কোনো কর্তৃপক্ষের গঠন কাঠামো, দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো স্মারক, বই, মানচিত্র, চুক্তি, তথ্য উপাত্ত, লোগো বহি, আদেশ বিজ্ঞপ্তি, দলিল, নকল কপি, পত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, অডিও ভিডিও, অঙ্কিত চিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়ার প্রস্তুতকৃত যে কোনো ইনস্ট্রুমেন্ট, যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি এবং ভৌত গঠন ও বৈশিষ্ট্য নির্বিশেষে সকল তথ্যবহ বস্তু বা এদের প্রতিলিপিকে বোঝানো হয়েছে। তবে দাপ্তরিক নোটশিটের প্রতিলিপি এর অন্তর্ভুক্ত নয়। এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট আছে। বর্তমানে তথ্য অধিকার আইন
তথ্য কমিশন নামে তথ্য অধিকার আইনকে তথ্য কমিশন নামে একটি স্বাধীন প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে। তথ্য কমিশনে একজন প্রধান তথ্য কমিশনার সহ তাহলে একজন প্রধান তথ্য কমিশনার সহ ২ জন সহ সরি ২ জন তথ্য কমিশনার, একজন প্রধান আর একজন কি ২ জন আর ২ জন কি তথ্য কমিশনার রয়েছে। আইনে বলা হয়েছে প্রত্যেক নাগরিকের কর্তৃপক্ষের নিকট তথ্য তথ্য পাওয়ার অধিকার রয়েছে এবং কর্তৃপক্ষ একজন নাগরিককে তথ্য প্রদানে বাধ্য থাকবে। আইন অনুযায়ী সরকারের কোনো মন্ত্রণালয়, বিভাগ বা কার্যালয়ের সাথে সংযুক্ত বা অধীন কোনো অধিদপ্তর, পরিদপ্তর বা দপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, জেলা কার্যালয় বা উপজেলা কার্যালয় তথ্য প্রদান ইউনিট হিসেবে কাজ করবে। তথ্য অধিকার আইন অনুসারে তথ্য জানা লিখিতভাবে ও ইলেকট্রনিক মাধ্যমে বা ইমেইল আবেদন করতে হবে। ঠিক আছে? অর্থাৎ আইন অনুসারে তথ্য জানার জন্য এই মাধ্যমে কি করব আমরা? আবেদন করব। ঠিক আছে? এখন দেখো সুতরাং তথ্য প্রাপ্তির ক্ষেত্রে আমাদের তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন হতে হবে। তথ্য অধিকার আইনের মাধ্যমে দারিদ্র্য, প্রান্তিক, সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়ন নিশ্চিত করা যাবে। প্রতিটি সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হওয়ার মাধ্যমে মানবাধিকার ও দারিদ্র্য বিমোচনে ইতিবাচক প্রভাব পড়বে। সর্বোপরি গণতন্ত্রের ভিত মজবুত হবে। তাহলে যদি আমার তথ্য আইনটা কি বলবৎ হয় তাহলে আমার সর্বোপরি কি হবে? জনগণের ভিত মজবুত হবে। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা একদম বেসিক চ্যাপ্টার, রিডিং বেস চ্যাপ্টার একটু মুখস্থ আছে। কিছু হচ্ছে যে রাষ্ট্র কাকে বলে, নাগরিক কাকে বলে, তারপরে হচ্ছে আইন কি, তারপরে আইনের হচ্ছে যে কয়েকটা ক্ষেত্র আছে, উৎস আছে, তারপর হচ্ছে যে কিছু মতবাদ আছে। এগুলো মোটামুটি ভালোভাবে একটু মনোযোগ দিয়ে পড়লে আশা করি এই চ্যাপ্টারটা তোমাদের কভার হয়ে যাবে। একদম ছোট চ্যাপ্টার ছিল। দ্যাটস ওয়াই আসলে আমি স্লাইডে পড়াইনি। পিডিএফ দিয়েই শেষ করে দিয়েছি আরকি। যাই হোক আশা করি তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা ইউটিউবের কমেন্ট বক্সে বা হচ্ছে যে ফেসবুকে কমেন্টে আমাকে জানাবা। এবং ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু-বান্ধব, কলেজের ফ্রেন্ড বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করতে পারো। as you wish। তারপরে হচ্ছে যে আরেকটা কাজ হচ্ছে যে তোমরা সালফিউরিক ব্যাচের সাথেই থাকো এবং আমাদের হচ্ছে যে কোর্সটা প্রায় শেষের দিকে। তাহলে এই শেষের দিকে ক্লাসগুলো অনেক মনোযোগভাবে করার চেষ্টা করো এবং যারা হচ্ছে যে আমাদের গ্রুপে নতুন জয়েন করছো, সালফিউরিক ব্যাচের সাথে যাত্রা নতুন শুরু হয়েছে, তারা কিন্তু ইউটিউবে দেখলে দেখতে পারবা যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু প্লেলিস্ট সুন্দরভাবে গোছানো আছে। তুমি কিন্তু ওইখান থেকে তোমার এসএসসি 25 সালের যে পরীক্ষা হবে, তোমার এসএসসি পরীক্ষার জন্য একটা সুন্দর পরিপূর্ণ গোছানো হচ্ছে যে প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাকুক। তোমাদের সকলের জন্য শুভকামনা। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।